দুপুর দুটো ছুঁই ছুঁই, কাঠফাটা রোদ চারিদিকে, সূর্যের তাপ যেন আকাশ সম। বকুল ক্লান্ত শরীরটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। শরীর বড্ড বেশি দুর্বল, তাই তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় যাচ্ছে বকুল। এই পৃথিবীতে বকুলের মতো কেউ নেই। ছোটবেলায় তাকে তার বাবা মা এতিমখানায় সামনের রাস্তায় ফেলে যায়। তারপর থেকেই সে এতিমখানায় মানুষ। তার প্রিয় মানুষটা ছিল আম্মা, এতিমখানার পরিচারিকা, বকুলের একমাত্র সুখ দুঃখের সাথী। তার সবচাইতে কাছের মানুষ তার আম্মা। এই তো বছর চারেক আগে মানুষটা মারা গেল। তারপর থেকেই বকুল একা হয়ে গেল, চুপচাপ হয়ে গেল সে। এতিমখানার নিয়মানুসারে কারো 18 বছর পূরণ হলে সে আর সেখানে থাকতে পারত না। বকুলের জন্য এই নিয়মের অন্যথা হয়নি। তাই তো বকুলের যখন 18 বছর পূর্ণ হলো, তখন থেকেই তার নতুন জীবন শুরু হয়। এই বিশাল পৃথিবীতে তার একা সংগ্রামের জীবনের সূচনা হয়। একা জীবন কাটানো কতটা দুর্বিষহ সেটা বকুল এই কয়েক বছর যাবৎ বুঝতে পারছে। ক্লান্ত শরীরটা নিয়ে বকুল বেশি দূর হাঁটতে পারল না। শরীরটা ভীষণই দুর্বল তার। মাথায় চিনচিন ব্যথা করছে। বিগত কয়েক মাস ধরে ব্যথাটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। সূর্যের তাপটাও আজ যেন খুব বেশি। বকুলের পা দুটো থেমে গেল। শ্বাস নিল সে। ওনার এক প্রান্ত দিয়ে কপালের ঘামটুকু মুছল। পানির পিপাসায় যেন গলাটা কাট কাট হয়ে রয়েছে। বকুল ক্লান্ত পা দুটি নিয়ে রাস্তার পাশের বেঞ্চে গিয়ে বসল। অফিসের থেকে অনেক কাঠখড় পুড়িয়ে সে ছুটি পেয়েছে আজ। শরীরটা অসুস্থ না হলে সে কখনো ছুটি নিত না। বকুলের মাথাটা ভন ভন করতে লাগলো। মনে পড়তে লাগলো বিগত বছরের সকল কষ্টের দিনগুলো। এই পৃথিবীতে একা একটা মেয়ের বেঁচে থাকাটা যে কতটা কষ্টে সেটা বকুল খুব ভালোভাবেই বুঝতে পারছে। এতিমখানায় থাকতেও তার কখনো নিজেকে একা মনে হয়নি যতটা গত বছরে তার মনে হয়েছে। নিজেকে বড্ড একা মনে হয়েছে। বকুল শ্বাস নিল, মাথাটা এলিয়ে দিল বেঞ্চে। আকাশের দিকে তাকালো সে। সূর্যের অসহ্যকর তাপের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে। চোখ দুটি বুঝে ফেলল বকুল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। বকুল হতাশ শ্বাস ফেলল। তার জীবনটা তো এমন নাও হতে পারত। সবার মতো একটা সুন্দর জীবন সেও পেতে পারত। বাবা মা নিয়ে একটা হাসি খুশি পরিবার তারও হতে পারত। তবে কোন অপরাধে সে এমন পরিবার পেল না? কোন অপরাধে তার মা বাবা তাকে এতিমখানার সামনে ফেলে চলে গেল? বকুল এইসব প্রশ্নের উত্তর প্রতিদিন খোঁজে, তবুও এগুলোর উত্তর সে পায় না। হাজার খোঁজার পরও পায় না উত্তরগুলোর নাগাল। বকুল উঠে দাঁড়ালো। তার তো বসে থাকার সময় না। এভাবে বসে থাকলে কেউ তো তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাকে তো একাই চলতে হবে। তাহলে কেন সে এখানে বসে থাকবে? কোন ভরসায় হাতের জন্য সে বসে থাকবে? না, সে কিছুতেই বসে থাকবে না। তার তো অনেক পথ চলার বাকি। তাকে একা একা আরো অনেক পথ চলতে হবে। বকুল নিজের সাইড ব্যাগটা কাঁধে নিল। একটা রিক্সা আসতে দেখে তাতে চেপে বসল সে। বকুল চলল নিজ গন্তব্যে, যেখানে গিয়ে একটু শান্তিতে সে ঘুমাতে পারবে। শিকদার বাড়ির সবাই বেরোচ্ছে। তাদের কোন এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত রয়েছে। তাই সিকান্দার শিকদার ও তার স্ত্রী রুবাইয়া শিকদার রেডি হয়ে বাসা থেকে বেরোলো। প্রতিমধ্যে দেখা পেল বকুলের। বকুলকে দেখে তারা দুজন একে অন্যের মুখ দেখল। রুকাইয়া বকুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আজ এত তাড়াতাড়ি এসেছো বকুল? অফিসে কোনো সমস্যা হয়েছে মা? বকুল মিষ্টি করে হেসে না জানালো। এই মানুষ দুটো তাকে খুব ভালোবাসে। মূলত তাদের বাড়িতে এই 5 মাস ধরে বকুল ভাড়া থাকে। এখানে আসার পর থেকে এই মানুষ দুটো তাকে কখনো পর করে দেখেনি। বকুল মাঝে মাঝে ভেবে পায় না পর মানুষও এত আপন হয়। বকুলের ভাবনার মাঝেই রুবাইয়া বেগম আবার বললেন, তাহলে অফিস থেকে এত তাড়াতাড়ি এসেছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? বকুল আবারও মিষ্টি করে হাসল। তাকে নিয়ে মানুষটার এত এত চিন্তা বকুলকে মুগ্ধ করল। সে তো তাদের আপন নয়, তাও কি সুন্দর ভালোবাসে তাকে। আর তার নিজের বাবা মা তাকে একা ফেলে চলে গিয়েছিল। ভাবলেই হাসি পায় তার। বকুল রুবাইয়া বেগমের হাত দুটো ধরে বলল, একটু মাথাটা ব্যথা করছে আন্টি, একটু রেস্ট নিলে সেরে যাবে, চিন্তা করো না। ধমকে উঠলেন সিকান্দার সাহেব। বলল, কি চিন্তা করব না, মাথা ব্যথা করছে এটা কি সামান্য ব্যাপার নাকি? নিজের প্রতি কোনো যত্ন নেও না তুমি? এক্ষুনি ডাক্তার দেখাবে তুমি। আমি আর কোনো কথা শুনতে চাই না। সিকান্দার সাহেব বকুলের কথাটা পছন্দ হলো না। তা ও বকুলের কথাতে সায় জানালো সে।
বকুলের মাথায় হাত বুলিয়ে বললেন। সাবধানে থাকবে মা, নিজের যত্ন নেবে। আমরা আসি তাহলে। বকুল মাথা কাত করে সাই জানালো। সিকান্দার সাহেব সেখান থেকে প্রস্থান করলো। রুবাইয়া বেগম হেসে বলল। ওষুধটা খেয়ে নিও, ঠিক আছে? বকুল হাসল সামান্য। রুবাইয়া বেগম চলে গেলেন সেখান থেকে। বকুল ধীর পায়ে চলে গেল নিজের রুমে। একটু ঘুম প্রয়োজন তার, নয়তো শরীরের দুর্বলতা কাটবে না। বকুল রুমে আসতো। হাঁড়িতে একটাও ভাত নেই। সবসময় সে অফিস থেকে ফিরেই রান্না করে, নয়তো খাবার নষ্ট হয়ে যায়। বকুল দীর্ঘশ্বাস ফেলল। এখন আর রান্না করবার ইচ্ছে নেই তার। পেটের ভিতরে মনে হয় ইঁদুর দৌড়াচ্ছে, তবুও রান্না করবার বিন্দুমাত্র শক্তি নেই তার। বকুল একটা কৌটা খুলল, সেখান থেকে দুটো বিস্কুট নিয়ে খেলো সে। পানি খেয়ে শোবার রুমের দিকে চলে গেল। বিছানায় গাটা এলিয়ে দিল, চোখ দুটি বুঝে ফেলল। সাথে সাথে এক ঝাঁক ঘুম এসে ধরা দিল চোখের পাতায়। গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। টঙের দোকানে ভিড় জমেছে কিছু ছেলেদের। চলেছে চায়ের আড্ডা, সাথে গিটারের টুংটাং শব্দ। আড্ডার মধ্যমণি হলো আয়মান শিকদার। পড়াশোনা শেষ হচ্ছে তার, এখন বেকার ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। বন্ধুদের সাথে আড্ডা, মজা, মস্তি এগুলোই তার নিত্যদিনের সঙ্গী। বাবা সিকান্দার শিকদারের একমাত্র ছেলে সে। টাকা পয়সার অভাব নেই, ব্যবসা বাণিজ্য করাতে যেন তার রয়েছে চরম অনীহা। চাকরি করাটাকে সে মনে করে অন্যের গোলামি করা। তার জন্যই এত ভালো রেজাল্ট করার পরও চাকরি করবার জন্য কেউ রাজি করাতে পারেনি। সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো যেন তার নিত্যদিনের রুটিন। এই রুটিনের কোনো হেরফের হয় না। তার প্রতি সিকান্দার সাহেব চরম বিরক্ত। এরকম একটা বখাটে ছেলের জন্য তার চরম আফসোস। বাবা, আরেকটা চা দিন তো। দোকানদার দাঁত কেলিয়ে হাসত। আয়মান তার দোকানের নিয়মিত কাস্টমার, যাকে বলে ধরা বাঁধা কাস্টমার। সে আরেকটা চা নিয়ে গেল আয়মানের কাছে, বলল। আয়মান হাসি ফোটালো ঠোঁটে। চাটা নিল সে। পোড়া ঠোঁট দুটো দিয়ে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুক দুই চুমুক করে সে করলো পুরো কাপ। হাত পাতল বন্ধু আসিফের দিকে। আসিফ বুঝতে পারলো আয়মানের এখন কি চাই, তাই সে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো, সাথে গ্যাস লাইটার আয়মানের হাতে দিল সেগুলো। আয়মান সিগারেট বের করে দুই ঠোঁটের মাঝে রাখলো, লাইটার দিয়ে আগুন জ্বালালো, সিগারেট টানলো। সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিল চারিদিকে, বাতাসের সাথেই উড়ে গেল ধোঁয়াগুলো। রাত 8টা বাজে। বকুলের ঘুম ভাঙল কিছুক্ষণ আগে। সে আড়মোড়া ভেঙে বসত, চুলগুলো হাত খোপা করলো। ক্লান্তি অনেকটা কমেছে তার। সে তাড়াতাড়ি বিছানা থেকে নামলো। পেটের ভিতরে যেন ইঁদুর দৌড়াচ্ছে, তাকে যে আবার রান্না চাপাতে হবে। বকুল তাড়াতাড়ি করে রান্নাঘরে যাওয়া ধরলো, তখনই দরজায় টোকা পড়ল। বকুল গিয়ে দরজা খুলে দিল। দরজায় দাঁড়ানো রুবাইয়া বেগম। বকুল তাকে দেখেই বলল। আরে আন্টি, কখন এসেছো বাসায়? আসো আসো, ভেতরে এসো। না রে বকুল মা, আমি বসবো না। তুই তো অসুস্থ, ভাবলাম রান্না করেছিস নাকি, তাই তোর জন্য একটু খাবার নিয়ে আসলাম। তুমি আবার কষ্ট করে এগুলো আনতে গেলে কেন? আমি রান্না করে নিতাম না হয়। তোকে আর রান্না করতে হবে না। এই অসুস্থ শরীর নে, খাবার খেয়ে নিবি, আর সাথে এই ওষুধটাও খেয়ে নিবি। বকুল বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে খাবারটা নিল। রুবাইয়া বেগম সেখান থেকে চলে গেল। বকুল ভেতরে গিয়ে খাবারটা নিয়ে নিল, সাথে খেয়ে নিল ঔষধটাও। দূর থেকে শোনা যাচ্ছে আজানের ধ্বনি। মিষ্টি মধুর শব্দে যেন চারিদিকে সুর তুলেছে। পৃথিবীতে হয়তো এই শব্দটাই শ্রেষ্ঠ শব্দ, যেটা শুনলে কখনো কোনো বিরক্তি আসে না। মসজিদে মসজিদে সুর তুলে রাখছে নামাজের জন্য। আল্লাহর ডাকে সাড়া দেবার জন্য অনেকেই উঠে পড়ে সাথে সাথে, আবার অনেকেই ওঠে না। শয়তানের প্ররোচনায় পড়ে ঘুমের দেশে পাড়ি জমায়। বকুল উঠে পড়ল। আজানের সাথে সাথে তার উঠে পড়ার অভ্যাস। কখনো এর অন্যথা হয় না। এই অভ্যাস তার আম্মা করিয়েছে। আম্মা এতিমখানার সকল বাচ্চাদের নিজের হাতে নামাজ শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। বকুলের তাই তো ছোটবেলার থেকেই আজানের সাথে সাথে উঠে পড়ার অভ্যাস। বকুল উঠে বসল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একসাথে উজু করে আসতো। জায়নামাজটা বিছিয়ে দিল ফ্লোরে। ফজরের নামাজটা আদায় করলো খুব নিষ্ঠার সাথে। নামাজ পড়ে বকুল কোরআন তেলাওয়াত শুরু করলো। তার কোরআন তেলাওয়াতের সুরে মুখরিত হলো পুরো রুম। রুমের ভিতর ছড়িয়ে পড়লো শীতল হাওয়া। মোহরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। কোরআন পড়ে বকুল রান্না চাপলো ছুলো, তারপর চলে আসলো ছাদে। এই সময়টা ছাদে তার খুব ভালো লাগে। সকল বিষণ্ণতা, মন খারাপ সব যেন এক নিমিষেই শেষ হয়ে যায় ছাদে আসতে।
ভোরের বাতাস যেন তার হাজারো মন খারাপ যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। বকুল ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। পুরোপুরি আলো এসে পৌঁছায়নি এখনো ধরণীর বুকে। বকুল মুক্ত বাতাসে শ্বাস নিল, মন ভরে উপভোগ করলো ভোরের সৌন্দর্য। বকুল ফুল। কারো কণ্ঠে বকুল পেছন ফিরে চাইল। পেছনে দাঁড়ানো ছেলেটিকে দেখে বকুল ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। বলল, এমন তুমি এইখানে? আয়মান সামান্য হাসল। বাহিরের যতই ভবঘুরে হোক না কেন, বকুলের সামনে আসলে সে নিজেকে হারিয়ে ফেলে। বকুলের প্রতি তার অদ্ভুত একটা টান আছে, সবসময় যেন কাছে টানে তাকে। আপনাকে দেখতে আসলাম বকুল ফুল। বকুল আবারও ভ্রু কুঁচকাল। তাকে দেখার জন্য আয়মান সকাল সকাল উঠেছে, ভাবলেই অবাক হচ্ছে বকুল। আয়মান তার থেকে গুনে গুনে 1 বছর 8 মাস 9 দিনের ছোট। এই 5 মাসে আয়মান তাকে কম বিরক্ত করেনি। প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন অবশ্য ভালো লাগে বকুলের। তবে সেটা সে প্রকাশ করে না। তার যে ভয় হয়, ভালোবাসার প্রতি এক আকাশ পরিমাণ ভয় তার। কাছের মানুষদের সে তো নিজের কাছে রাখতে পারে না যে। বকুল শ্বাস নিয়ে বলল, আমাকে দেখতে তুমি সকাল সকাল উঠে পড়েছো আয়মান? তুমি তো সকাল সকাল ওঠার পাত্র নও। আয়মান সাবলীর ভঙ্গিতে বলল। আপনাকে দেখতে আমার ভালোই লাগে, কিছু তো করার নেই আমার। বকুল হোঁচট খেল। কি বলে আয়মান? বকুল কণ্ঠটা একটু কঠিন করে বলল, কি বলছো এসব? মাথা ঠিক আছে তো তোমার? আমি তোমার থেকে বড় সেটা ভুলে যাচ্ছ তুমি? আপনি আমার থেকে বড় তো কি হয়েছে? আমি কি আপনাকে দেখতে পারবো না? আপনাকে দেখার জন্য আমার বুকের ভিতর তোলপাড় শুরু হয়। নিজের বুকে হাত রেখে আয়মান আবার বলল, এই যে দেখছেন, এইখানটায় প্রচুর ব্যথা হয়। আপনি কি এতটা অবুঝ বকুল ফুল? আপনি কি আমি একটু বুঝতে পারেন না? বকুল চমকে তাকালো। ছেলেটা কি বলছে এসব? এসব সে নিতান্তই বিলাসিতা তার জন্য। বকুল কোনো কিছু না বলেই হাঁটা শুরু করলো। পেছন থেকে আয়মান আবারও বলল, আপনাকে দেখলে আমার কেমন কেমন লাগে বকুল ফুল। বকুলের পা দুটো থেমে যায়, বাড়তে থাকে রুদ্ধশ্বাস, অবশ হয়ে আসে সারা শরীর। তবুও পেছন ফিরে চাইল না। আপনাকে দেখলে আমার প্রেম প্রেম পায় বকুল ফুল। বকুল চমকে পেছন ফিরে তাকায়। স্থির হয় দৃষ্টি। তার চোখ দুটি চেয়ে থাকে আয়মানের দিকে। আয়মানের ঠোঁটে ঝোলানো মিষ্টি হাসি। বকুল চোখ দুটো বুঝে ফেলে, স্থির থাকা পা দুটোকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সামনে। এই ভালোবাসা যে তার জন্য না। আয়মান জোরে চেঁচিয়ে বলল, একদিন না একদিন আপনার মনে আমি জায়গা করে নেব বকুল ফুল। সেদিন আপনার তরে আমার জন্য প্রেমময় দরজাটা খুলে যাবে। আপনি দেখে নিন, প্রেমিকের জন্য খুলে যাবে প্রেমিকার কঠিন দরজাটা। বকুল রেডি হচ্ছে, অফিসে যেতে হবে তাকে। অফিসে আজ অনেক চাপ রয়েছে। এমনিতেই কালকে হাফ ডে ছুটি এনেছে। আজ সব কাজ একসাথেই করতে হবে। তার অফিসের বস বেজায় রাগী। কোনো ভুল ত্রুটি হলেই ক্ষেপে যান তিনি। অফিসের সকলে তাকে হিটলার বস বলে ডাকে। হিটলারগিরি করার অভ্যাস যেন তার। মূলত হিটলার বস নামটা বকুলই রেখেছে। তারপর থেকে সকলেই এই নামে ডাকে তাকে। লোকটার বয়স কত হবে? 30 কি 32-এর বেশি নয়। ইয়াং জেনারেশনের ক্রাশ। তবুও বদনাম তার রাগ নিয়ে। পত্রিকায় প্রতিদিনই তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েই থাকে। শহরের সেরা নামকরা বিজনেসম্যান আরিয়ান খান, খান কোম্পানির একমাত্র কর্ণধার। তার বাবার ছোট ব্যবসাটাকে অনেক উপরে নিয়ে গিয়েছে। এত বড় ব্যবসায়ী হবার পরও সে কখনো অসৎ উপায় বেছে নেননি। সবসময় সৎভাবে ব্যবসা করে গেছে। এর জন্য বহু জায়গায় তাকে নিয়ে আলোচনা হয়। একজন রাগী মানুষ হয়েও যেরকম বদনাম তার রন্ধ্রে রন্ধ্রে, সেরকম একজন সৎ মানুষ হবার সুবাদে অনেকেই তাকে পছন্দ করে। বকুল রিক্সা করে অফিসের সামনে এসে থামল। আজকেও গরম পড়েছে খুব। বকুলের কপাল জুড়ে ঘামের বিন্দু বিন্দু পানি। বকুল ঘামটুকু মুষ্ট ওনার প্রান্ত দিয়ে কাঁধ ব্যাগ থেকে খুচরো টাকা বের করে রিক্সা চালককে দিল। কাঁধ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চলে গেল অফিসে। পুরো অফিস জুড়ে নীরবতায় ছেয়ে রয়েছে, কারো মুখে কোনো কথা নেই। বকুল বুঝতে পারল আজকেও কেউ চরমভাবে অপমানিত হয়েছে। বকুল শ্বাস নিল। এখানে কারো মুখ থেকে কিছু বের করতে পারবে না, তাই চলে গেল নিজের বান্ধবীর কাছে। কলেজ লাইফ থেকেই তাদের পরিচয়। এখন কাজ করে একসাথে, সেই সুবাদে বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে তাদের। এখন তো রাইমার কাছে কোনো কথা না বলে থাকতেই পারে না সে। বকুল রাইমার কেবিনে গেল। রাইমা নিচের দিকে তাকিয়ে আছে। বকুল রাইমার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রাইমা?
রাইমা মাথা তুলে তাকালো। তার চোখ দুটো সমুদ্র হয়ে রয়েছে, লাল রঙা ধারণ করেছে ফর্সা গাল দুটো। একটু পরপর হেঁচকে তুলছে সে। বকুল রাইমার কাছে গিয়ে দাঁড়ালো, রাইমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বল, কান্না কেন করছিস? রাইমা জড়িয়ে ধরল নিজের প্রিয় বান্ধবীকে। হাউমাউ করে কান্না করে দিল। কান্না করতে করতে বলল, স্যার আমায় খুব অপমান করেছে বকুল। একটুখানি কাজে দেরি হয়েছে বলে সকলের সামনে খুব বাজে কথা বলেছে। কেন সে এরকম করে বলো তো? মানুষকে অপমান করে কি লাভ হয় তার? বকুলের রাগ হলো আরিয়ানের ওপর। বস বলে যা খুশি তাই করবে নাকি? এটা কোথাকার নিয়ম? রাগে হাতের মুঠো শক্ত করল। রাইমাকে আশ্বস্ত করে বলল, আমি দেখছি, দাঁড়া, এর একটা বিহিত করতেই হবে। সে অফিসের বস বলে যা খুশি তাই করবে নাকি? আমি দেখছি ব্যাপারটা। কথাটা বলেই বকুল হনহনিয়ে সেখান থেকে চলে গেল। রাইমা ভয় পেল খুব, তাই সেও বকুলকে থামাতে তার পেছন পেছন ছুটল। আরিয়ান নিজের চেয়ারে বসে আছে আরামে। কিছুক্ষণ আগে যে এত কিছু হয়েছে সে সে ভুলেই গেছে। তার মুড বিন্দাস। হাতের কলমটা ঘোরাচ্ছে নিজের হাতে করে। সামনে বড় বড় ফাইলের গোডাউন। ফাইলের দিকে এক মনে তাকিয়ে কি যেন ভাবছে সে। বকুল দরজার কাছে এসে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইলো ভেতরে আসার। আরিয়ান দরজার দিকে তাকালো। দরজার এই সময় বকুলকে দেখে ভ্রু কুঁচকালো। বকুলের দিকে তাকিয়ে বলল, মিস বকুল, আপনি এই সময় এখানে? আপনার তো এখন আসার কথা না, কোনো দরকার? বকুল ব্যস্ত পায়ে ভেতরে ঢুকলো। টেবিলের ওপর ঝুঁকে বলল, আপনি রাইমাকে অপমান করেছেন? কোন সাহসে করেছেন? আপনি অফিসের বস বলে যা খুশি তাই করবেন আপনি? আপনার কাউকে অপমান করার কোনো রাইট নেই স্যার। আরিয়ান সামান্য হাসল। হাতের কলমটা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কৈফত চাচ্ছেন মিস বকুল? সরি টু সে, আমি কাউকে কৈফত দেই না। বকুল কণ্ঠটা কঠিন করলো। রাগী কণ্ঠে বলল, আপনি কাউকে অপমান করবেন আমরা তা মেনে নিব, তা কিভাবে ভাবলেন আপনি? এত হাইপার হবেন না মিস বকুল। শুনেন, কালকে আমার সাথে একটু দেখা করবেন অফিস ছুটির পর। আমার কিছু কথা বলার ছিল আপনাকে। কি কথা? সেটা না হয় কালকেই বলবো, খুব পার্সোনাল কথা, আপনাকে খুব ধৈর্য ধরে শুনতে হবে। বকুল মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আরিয়ান মুচকি হাসলো তা দেখে। তৎক্ষণাৎ দরজা থেকে সরে গেল একটা ছায়া। আরিয়ান কি তবে বকুলকে ভালোবাসে? সবার সাথে সে খুব কঠিন হলেও বকুলের সামনে ততটা কঠিন নয় কেন? তবে কি এটাই কারণ? বকুলকে ভালোবাসে বলেই তার সামনে কঠিন হতে পারে না? রাত ৮টা। কিছুক্ষণ আগেই বকুলদের অফিস ছুটি হয়েছে। রাতের শহর দেখতে খুব ভালোই লাগে। পুরো শহর যেন বিদ্যুতের আলোয় আলোকিত হয়। শহরে মূলত দিনের বেলায় থেকে রাতে মানুষদের চলাচল বেশি। শহরের এক একটা মার্কেটে যেন মানুষের অঢেল ভিড়। বকুল রিক্সা করে গলির মোড়ে এসে নামলো। এই গলি দিয়ে রিক্সা আর যাবে না। রিক্সা চালককে ভাড়াটা মিটিয়ে এসে হাঁটা শুরু করলো। দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ছোট গলিটার মানুষজন নেই বললেই চলে। দু একজন পথচারী দেখা যাচ্ছে। বকুল ভয়ে কাঁপছে। এই জায়গায় এসে তার সব সময় ভয় করে। জায়গাটা দিনের বেলাতেই নির্জন থাকে, রাতের বেলায় তো কথাই নেই। নির্জন জায়গায় একলা একটা মেয়ে হয়ে থাকাটা খুবই ভয়াবহ। বকুল তবুও মনে মনে দোয়া দুরুদ পড়ে হাঁটা শুরু করল। সে যতই সাহসী হোক না কেন এই সময়টা সে ভয়ে কাটা হয়ে থাকে। এই যে সুন্দরী, কোথায় যাওয়া হচ্ছে? আমাদেরও তো নিজের সাথে নিতে পারো, তাই না? বকুল পিছন ফিরে চাইল, বলল, কে আপনারা? সামনের একটা ছেলে এগিয়ে আসতে আসতে বলল, আমাদের চিনো না তুমি? এটা কোনো কথা? ছেলেটির পাশের ছেলেটা এবার দাঁত কেলিয়ে হেসে বলল, আচ্ছা থাক, চেনা লাগবে না তোমার সুন্দরী। চলো আমাদের সাথে, তোমাকে একটু আপ্যায়ন করি। বকুল এবার আগে চোখে তাকিয়ে বলল, একদম মাঝে মাঝে কথা বলবেন না, আমি কিন্তু লোকজন ডাকবো। এবার হেসে উঠল ছেলে দুটো। তাদের পেছনে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো। চারজনই হেসে হেসে খুবই নোংরা নোংরা কথা বলতে লাগলো। তাদের মধ্যে একজন ছেলে এসে বকুলের হাত ধরল। বকুলের ভয়ে কাট কাট অবস্থা, গলা শুকিয়ে কাট কাট। বারবার ঢোক গিলছে সে, এবার কি করবে ভেবে পাচ্ছে না। নিজের হাতটা মোচড়াতে লাগলো। অন্যরকম একটা ভয় দানা বাঁধলো মনের ভেতর। আজ কি তাহলে তার সম্মানটাই চলে যাবে এই লোকগুলোর হাতে? বকুল ভয়ে চোখ বুজে ফেলল। ঠক ঠক করে কাঁপতে লাগলো সে। ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, আয়মনের সম্পত্তিতে হাত দেবার সাহস কি করে হয় তোদের? ছেলেগুলো পেছন ফিরে চাইল।
সাথে সাথে হাত ছেড়ে দিল বকুলের। ভয়ে তাদের কলিজা কেঁপে উঠল। ইয়াং জেনারেশনের ছেলেরা আয়মানকে খুব ভয় পায়। মারপিট করা যেন আয়মানের স্বভাব। ছেলেগুলো ভীত চোখে আয়মানের দিকে তাকিয়ে বলল, ভাই আমরা কিছু করি নাই, বিশ্বাস করেন। আয়মান হাতা গোটাতে গোটাতে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। ছেলেগুলো ভয়ে জড়সড়। আয়মান একটা ডেবিল হাসি দিয়ে বলল, তোর কিছু করিস নি তাই তো? ছেলেগুলো দুদিকে মাথা নেড়ে না জানালো। আয়মানের মাথায় রাগ উঠে গেল। সাথে সাথে সপাটে চর বসালো একটা ছেলের গালে। ছেলেটা গালে হাত দিয়ে তাকিয়ে রইল আয়মানের দিকে। আয়মান রাগী কণ্ঠে আবারও বলল, তোর কিছু করিস নি। ছেলেগুলো এবার ভয় পেল। আয়মানের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, এবারের মতো মাফ করে দিন, আর কোনোদিন এই আপুকে বিরক্ত করব না ভাই, এবারের মতো মাফ করেন। আয়মান আবারও চর বসালো ছেলেটার গালে। পরপর সব ছেলেদের দিকে তাকিয়ে বলল, শুধু বকুল ফুল নয়, আর কখনো যদি দেখি অন্য কোনো মেয়েকে বিরক্ত করছিস, তোদের হার একটা আস্ত থাকবে না, বুঝছিস? ছেলেগুলো ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। আয়মান বলল, এবার যা এখান থেকে। ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা নেড়ে চলে গেল সেখান থেকে। এতক্ষণ এই সব কিছুই নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছিল বকুল। নির্জন রাস্তায় হেঁটে চলেছে দুজন মানব মানবী। কারো মুখে কোনো কথা নেই। আশেপাশে মানুষের নাম গন্ধও নেই। প্রকৃতি যেন নিস্তব্ধতা গ্রহণ করেছে। হালকা বাতাস বইছে। বকুল মাথাটা নিচু করে হেঁটে চলেছে। সে সময়ের পর আর কোনো কথা বলেনি সে। কি বা বলবে সে? নীরবতা ভেঙে কথা বলল আয়মান, বকুল ফুল, এই ফাঁকা রাস্তায় হালকা চাঁদের আলোয় হাঁটতে আপনার কেমন লাগছে? বকুল কি বলবে খুঁজে পেল না। তার তো ভালোই লাগছে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না সে। আয়মান বকুলের উত্তর না পেয়ে আবারও বলল, জানেন বকুল ফুল, আমার না খুব ইচ্ছে ছিল প্রিয় মানুষকে নিয়ে নির্জন রাস্তায় হাঁট, চাঁদের আলোয় দুজন হেঁটে চলবো শহর জুড়ে, সাথে টুকটাক কথা বলবো, কিছু রোমান্টিক কথা বলবো, আর আমার প্রিয় মানুষটার মুখটা লজ্জায় লাল হয়ে যাবে, আমি মুগ্ধ হয়ে দেখব। বকুল চোখ তুলে তাকালো আয়মানের দিকে। অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার মন গহীনে। আয়মান হাসল সামান্য। বকুল ঘোর লাগা কণ্ঠে বলল, ছেলেদের হাসি এত সুন্দর হয় নাকি? তাদের হাসি তো সুন্দর হতে নেই, তাহলে তোমার হাসিটা এত সুন্দর কেন আয়মান? আয়মান আচমকা চমকে তাকালো। সে কি ঠিক শুনছে? বকুল এখনো ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়মান সন্দিহান কণ্ঠে বলল, আপনি সব কি বলছেন বকুল ফুল? আপনার মাথা ঠিক আছে তো? বকুল কোনো কথা বলল না। কিছুক্ষণ আয়মানের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি এত সুন্দর কেন আয়মান? আমি তোমার দিকে যতই ভাবি তাকাবো না, তাও তাকিয়ে থাকি কেন বলতে পারো? কেন এরকম হয় আমার? আয়মান মিষ্টি করে একটা হাসি উপহার দিল বকুলকে। বকুল চোখ দুটো বন্ধ করলো। সাথে সাথে ওই হাসির দিকে তাকিয়ে থাকার ক্ষমতা নেই তার। ওই হাসি যেন মরণ ফাঁদ, যে ফাঁদে বকুল প্রতিনিয়তই পা দিয়ে ফেলছে। আয়মান নিজের কণ্ঠে গাওয়া শুরু করলো, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে, ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। বকুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জোরে শ্বাস নিল সে। সে কিসের ফাঁদে পা দিচ্ছে? এটা যে সম্ভব না, কিছুতেই না। কেউ তো এই ভালোবাসা মেনে নেবে না। বয়সে বড় কোনো মেয়েকে কি কেউ মেনে নেয়? তাও আবার এতিম কাউকে? বকুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এ কোন দোটানায় পড়ল সে? আয়মান আবারও হাসল। কোনো শব্দ হলো না সেই হাসিতে। প্রকৃতির সাক্ষী হলো দুজন মানব মানবীর নীরব ভালোবাসার। চাঁদের আলো যেন তাদেরকে মন ভরে দোয়া করল। আয়মান বকুলের পেছন গিয়ে দাঁড়িয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি আমায় ভালোবেসে ফেলেছেন বকুল ফুল, আপনার পাথর মনে আমার জন্য একটু হলেও জায়গা করে নিয়েছে। বকুল কেঁপে উঠল। মাথা ঘুরিয়ে তাকালো আয়মানের দিকে। কণ্ঠটা কঠিন করে বলল, আমি তোমাকে ভালোবাসি না আয়মান, শুনতে পেয়েছো? আমি তোমাকে কোনো দিনও ভালোবাসবো না। আমার ভালোবাসা পাবার আশায় থেকো না তুমি।
জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমি তো জ্বলতে চাই বকুল ফুল, আপনার ভালোবাসার আগুনে আমি জ্বলতে চাই। আমি একটু জ্বালাবেন বকুল ফুল? আপনার ভালোবাসা পাবার জন্য এই প্রেমিক পুরুষ বড্ড কাঙাল। একটু কি মন গলানো প্রেমিকার এই প্রেমিকের জন্য? দিবা স্বপ্ন দেখো না আয়মান, শুধু শুধু নিজের জীবনকে আগুনের দিকে ঠেলে দেবার কোনো মানেই হয় না। আয়মান আবারও হাসল। বকুলের হাত দুটো ধরল সে। বকুলের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, আপনাকে পাবার জন্য যদি আগুনে ঝাঁপ দিতে হয় আমি তাও রাজি বকুল ফুল। বকুল হাতটা ছাড়িয়ে নিল। সামনে হাঁটতে হাঁটতে বলল, আমাকে পাবার স্বপ্ন তোমার স্বপ্নই রয়ে যাবে। বকুল রাতের খাবার খেয়ে নিল। কিছুক্ষণ আগে অফিসে কিছু ফাইল দিয়েছে তার অফিসের বস, সেগুলো এখন করতে হবে তাকে। বকুল ফাইলগুলো নিয়ে খাটের উপর বসল। ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে ফাইল দেখা শুরু করলো সে। রাতে একবার হলেও রাইমা তাকে ফোন দেয়, আজ এখন পর্যন্ত দিল না। কেন দিল না সেটা বকুল ভেবে পেল না। বকুল একটা একটা ফাইল চেক করছে, ঠিক তখনই দরজার কাছ থেকে রুবাইয়া বেগমের শব্দ ভেসে আসলো। সে বকুলের রুমে ঢুকতে ঢুকতে বলল, কি করছিস বকুল মা? বকুল ফাইলের থেকে মাথা তুলে তাকালো। রুবাইয়া বেগমকে দেখে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, অফিসের কাজ করছিলাম আন্টি, তুমি এখন এখানে কোনো দরকার? না, কোনো দরকার নেই। একটু চাল তার আচার বানাইছি, তোর জন্য নিয়ে আসলাম। তুই তো খেতে খুবই ভালোবাসিস। বকুল রুবাইয়া বেগমের থেকে চালতার আচারের বাটিটা নিল। খাটের ওপর বাটিটা রেখে জড়িয়ে ধরল রুবাইয়া বেগমকে। বলল, তোমরা তো ভালো কেন আন্টি? একটা অপরিচিত মেয়েকে কি সুন্দর আপন করে নিয়েছো। তোমরা সবাই খুব খুব ভালো। রুবাইয়া বেগম হাত বুলিয়ে দিল। বকুলের মাথায় ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। পাগল মেয়ে একটা। বকুল শব্দ করে হেসে উঠল। তার সাথে তাল মেলালো রুবাইয়া বেগম। বকুলের দিকে তাকিয়ে রইল সে। কে বলবে এই মেয়েটার মনে এত এত দুঃখ? পাহাড় সমান কষ্ট লুকিয়ে রেখেছে নিজের মনে। কি সুন্দর হাসি আড়ালে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখে। কজন পারে এভাবে হাসির আড়ালে নিজের কষ্টটা লুকিয়ে রাখতে? রুবাইয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল। তার শ্বাসের সাথে বেরিয়ে গেল কিছু হতাশা, কিছু আক্ষেপ। রাত 8টা বাজে হয়তো। বকুলদের অফিস ছুটি হয়েছে, তবে আজ বকুল বাসায় যায়নি। সে বসে রয়েছে তার অফিসের বস আরিয়ানের জন্য। গতকাল তাকে কথা শুনতে বলেছে, তাই বকুল বাসায় না গিয়ে অপেক্ষা করছে আরিয়ানের জন্য। বকুল অপেক্ষা করতে করতে বিরক্ত হলো, বারবার চোখ বোলালো আরিয়ানের কেবিনের দিকে, তবে আরিয়ানের কোনো খবরই নেই। বকুলের রাগ লাগলো খুব। মনে মনে আরিয়ানকে অনেক গালিগালাজ করলো। আরিয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করলো। ঠিক সেই সময় কেবিনের দরজা খুলে বের হলো আরিয়ান। বকুলের দিকে যেতে যেতে বলল, সরি, অনেকক্ষণ অপেক্ষা করছেন। একটু কাজ ছিল তাই দেরি হলো। বকুল রাগী দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে। চোখ দুটি বড় বড় করে তাকিয়ে রইল সে। কিছুক্ষণ পর ফোঁস করে বলল, আপনি সরি বলবেন আর সব শেষ হয়ে যাবে? আপনার কোনো ধারণা আছে স্যার আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে, যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমার যেতে হবে, দেরি হয়ে যাবে। আরিয়ান বকুলের পাশে এসে বসল। অনেকক্ষণ পর্যন্ত নিচে ফ্লোরে তাকিয়ে রইল, তারপর ফোঁস করে নিঃশ্বাস নিয়ে কথা বলা শুরু করল। বকুল অফিস থেকে বেরিয়ে এসেছে অনেকক্ষণ। বড় রাস্তার মোড়ে এসে দাঁড়ালো সে। এদিক ওদিক চোখ বোলালো সে, তবে রাস্তায় কোনো রিকশার নামগন্ধ নেই। আরিয়ান অনেক করে বলেছিল সে দিয়ে আসবে, তবে বকুল বারণ করে দিল। বারবার হাত ঘড়িতে সময় দেখতে লাগলো বকুল। রাত 9:30 বাজে। এতে রাতে কি রিকশা পাবে সে? বকুল এবার নিজের উপরই বিরক্ত হলো। কেন যে সে সময় আরিয়ানকে না করলো? বকুল হতাশ শ্বাস ফেললো। এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, তাকে যেতে হবে। বকুল কোনো কিছু না ভেবেই হাঁটা শুরু করলো। মিস বকুল, আমি বললাম আমি আপনাকে দিয়ে আসি, আপনি তো শুনছেন না। এত রাতে আপনি রিক্সা পাবেন না, তার থেকে বরং আমি দিয়ে আসি। আপনার কোনো সমস্যা হবে না মিস বকুল। বকুল কিছুক্ষণ ভাবলো, তারপর আরিয়ানের কথায় রাজি হলো সে। বকুল ধীর পায়ে উঠে বসলো আরিয়ানের পাশের সিটে। দূর থেকে এতক্ষণ এগুলোই পর্যবেক্ষণ করছিল আয়মান। হঠাৎ করেই জোরে খুশি মারল নিজের গাড়িতে। বকুলকে অন্য কারোর সাথে তার যে সহ্য হচ্ছে না। আয়মান বন্ধুদের আড্ডা থেকে বাসায় আসার পর তার মায়ের কাছে শুনতে পেল বকুল এখনো বাড়িতে আসেনি। তাই তো সে কোনো কিছু না ভেবেই বকুলের অফিসের সামনে এসে পড়ল। কিন্তু এখানে এসে যে এরকম কিছু দেখবে সে ভাবতে পারেনি। আয়মানের ভীষণ কষ্ট হতে লাগলো। আয়মান মনে মনে বলল, আমাকে ইগনোর করার এটা কারণ বকুল ফুল?
হেঁটে যদি হয় তাহলে কথা দিচ্ছে আমি আর আসবো না আপনাদের মাঝে, কোনো দিনও আসবো না বকুল ফুল। কেটে গেল দুদিন। এই দুদিন আয়মান বকুলের সাথে একবারও কথা বলেনি, না বকুলের দিকে একবারও তাকিয়েছে। বকুল ভেবেই পাচ্ছে না আয়মানের এই ব্যবহারের কারণ কি। কি এমন হয়েছে যে আয়মান বকুলকে ইগনোর করে? বকুল অনেকবার চেষ্টা করেছিল আয়মানের সাথে কথা বলার, তবে প্রত্যেকবারই আয়মান এড়িয়ে গিয়েছে। আয়মান নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, বারান্দা দিয়ে এক মনে আকাশ দেখছে। ভালোবাসা নামক যন্ত্রণায় সে পুড়ে যাচ্ছে। এতদিন যাকে প্রিয় বলে জেনেছে সেই মানুষটা তার প্রিয় নয়, যে মানুষটা তার আপন কেউ নয়, মানুষটা শুধুই একটা মরীচিকা। বকুল ধীর পায়ে ঘরে ঢুকলো। ঘরের কোথাও আয়মানকে না দেখতে পেয়ে সে বারান্দায় গেল। বারান্দায় আয়মানকে দেখে তার দিকে এগিয়ে গেল বকুল। আয়মানের পাশে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আয়মান? মন খারাপ কেন তোমার? আয়মান পেছন ঘুরে চাইল। অনাকাঙ্ক্ষিত সময় বকুলকে দেখে সে অবাক হলো। বকুল এই পর্যন্ত হাতে গোনা 2 কি 3 বার তার রুমে এসেছে, তাও সঙ্গে বেশিরভাগ সময়ই রুবাইয়া ছিল। আয়মান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে বকুল ফুল? কোনো দরকার ছিল নাকি? কেন আসতে পারি না? তোমার ঘরে আসা কি আমার বারণ? তাহলে বলো, চলে যাচ্ছি। আমি কি বলছি আসতে পারেন না? আপনি তো আমার ঘরে একা কোনো সময় আসেন না, তাই বলছে। তা কে মনে করে আজ আসছেন? বকুল বিরক্ত হলো। বিরক্ত মাখা কণ্ঠে বলল, তোমার ঘরে আসা তো বারণ। এমন ভাব করছো তোমার ঘরে কোনো মানুষ থাকে না, এলিয়ন থাকে, আর তুমি হলে এলিয়নদের রাজা। আয়মান অবাকের উপর অবাক হলো। বকুল তার সাথে কখনো ফান করে কথা বলে না, তবে আজ কেন বলছে? আয়মান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার মাথা ঠিক আছে বকুল ফুল? এইভাবে কথা বলছেন কেন? আমার মাথা ঠিক আছে। আমার মনে হচ্ছে তোমার মাথায় ঠিক নেই আয়মান। কি হয়েছে বলো তো আমায়? আমার সাথে কথা বলছো না কেন? আমার কিছু হয়নি বকুল ফুল, আমি একদম ঠিক আছে। ঠিক থাকলে আমার সাথে কথা বলছো না কেন? আমায় ইগনোর কেন করছো? আয়মান অভিমানী কণ্ঠে বলল। আপনার সাথে তো কথা বলে মানুষের অভাব নেই। বকুল ভ্রু কুঁচকে বলল, কি? আয়মান ঠোঁট উল্টিয়ে অভিমানী কণ্ঠে সেদিনের সব ঘটনা বলল। বকুল কিছুক্ষণ আয়মানের দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে উঠল। আয়মান ভ্যাবাচেকা খেলো। বকুল হাসতে হাসতে বলল, এর জন্য তুমি আমার সাথে কথা বলছো না? আরে হাদারাম, উনি আমার অফিসের বস। আমার দেরি হয়ে গিয়েছিল তাই বাসায় পৌঁছে দিয়েছে, এইটুকুই, এর বাইরে কিছুই না। আয়মানের চোখ খুশিতে ঝলমল করে উঠল। সে বকুলের দিকে তাকিয়ে বলল, এটুকুই? আপনাদের মাঝে অন্য কোনো সম্পর্ক নেই? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আয়মান লাফিয়ে উঠল, মুখ দিয়ে বলল, ইয়াহু। বকুল তা দেখে মনে মনে হাসল। আয়মান বকুলের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে বলল, আচ্ছা, আমি এই 2 দিন আপনার সাথে কথা বলিনি। আপনি আমায় মিস করেছেন বকুল ফুল? বকুল মুচকে হাসল। আয়মানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, না, একটু মিস করিনি। আর তোমার মতো হাদারামকে মিস করবো কেন বলো তো? আমি জানি আপনি আমায় মিস করেছেন, আপনি স্বীকার করছেন না। বকুল হঠাৎই গম্ভীর হয়ে গেল। মুখে রাগের প্রকাশ পেলেও গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমায় মিস করিনি আয়মান, একটুও মিস করিনি। কথাটা বলে বকুল দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। ক্রমাগত ফোন দিয়ে চলেছে বকুল রাইমার নাম্বারে, তবে রাইমার ফোন ধরার কোনো নামই নেই। বকুলের রাগ তরতর করে বাড়তে লাগলো। কি এমন কাজ করছে মহারানী যে ফোন ধরার নাম নেই? বকুল ফোনটা হাতে নিয়ে আবারও ডায়াল করলো রাইমার নাম্বারে, তবে এবার আর নিরাশ হলো না। রাইমা ফোন ধরে হ্যালো বলল, সাথে সাথে বকুল খেকিয়ে বলল, এই তোর ফোন ধরার সময় হলো এখন? কখন থেকে ফোন করছিলাম? মরেছিলি নাকি? হ্যাঁ, আরে শান্ত হ, একটু ব্যস্ত ছিলাম। বল, কিসের জন্য ফোন দিয়েছিস? রাখ তোর ব্যস্ততা তোর কাছে। শোন, কাল অফিসে একটা পার্টি আছে, তুই তো জানিস। হ্যাঁ আছে তো। আমি কি পার্টিতে গিয়ে নাগিন নাচ দিব নাকি? তোকে নাগিন ডান্স দিতে হবে না। কাল অফিসে শাড়ি পরে যাবি, আমিও শাড়ি পরে যাব। রাইমা অবাক আর বিরক্ত হলো। অফিসে শাড়ি পরে যাওয়ার কি আছে সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। অফিসে হঠাৎ শাড়ি পরে যেতে যাব কেন? আমি বলছি তাই যাবি। আমার শাড়ি পরতে খুব ইচ্ছে করছে, তাই আমার সাথে তুইও পরবি, বুঝলি? যথা আজ্ঞা মহারানী, আপনি যা বলবেন তাই হবে। আমি শাড়ি পরেই যাব। এবার খুশি তো? বকুল হেসে উঠল খিলখিলিয়ে, বলল, হ্যাঁ, খুব খুশি। বিকেলের শেষ ভাগ। বকুল শাড়ি পরে রেডি হচ্ছে। আজ আরিয়ান সকলকে ছুটি দিয়েছে এবং সকলকে পার্টিতে জয়েন করার অনুরোধ করেছে।
বকুলের মোটামুটি রেডি হওয়া শেষ। সে মেরুন কালারের একটা শাড়ি পরেছে, মেরুন তার পছন্দের রং। রাইমাকেও মেরুন কালারের শাড়ি পরতে বলেছে। মাথায় হিজাবটা টেনে নিল, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়ল সে। আয়মানদের রুমের সামনে এসে থামলো। রুবাইয়া বেগমকে তো বলে যেতে হবে, নইলে মানুষটা তার জন্য চিন্তা করবে। বকুল রুবাইয়াদের ফ্ল্যাটে এসে বেল বাজালো। দরজাটা খুলে দিল আয়মান। দরজায় দাঁড়ানো আয়মান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বকুলের দিকে। সে পলক ফেলতে ভুলে গেল। হৃৎপিণ্ড লাফাতে লাগলো ক্রমাগত, অস্থির লাগতে শুরু করলো। আয়মানের এরকম দৃষ্টিতে অস্বস্তি বোধ করলো বকুল। সে মাথাটা নিচু করে বলল, কি হয়েছে আয়মান, এভাবে তাকিয়ে আছো কেন? আয়মান ঢোক গিলল। বকুলের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তো বকুল ফুল, আমার তো মনে হয় আমার সামনে কোনো সদ্য ফোটা ফুল দাঁড়িয়ে আছে। বকুল আয়মানের দিকে তাকালো। স্থির হলো দৃষ্টি, দুজনের চোখ একে অন্যতে। আয়মান ধীরে ধীরে এগিয়ে আসলো বকুলের দিকে। বকুলের দিকে মাথাটা ঝুঁকে যেতে লাগলো। বকুল চোখ বুঝে ফেলল। অস্থির লাগা শুরু করলো বকুলের। আয়মানের গরম শ্বাস পড়ছে বকুলের মুখের ওপর। বকুল ঘন ঘন শ্বাস ফেলল। হঠাৎ চোখ দুটি খুলে ফেললো। আয়মানকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল, কি করছো কি আয়মান এসব? আয়মানের ঘোর কাটলো। এতক্ষণে এসবের জন্য ভীষণ লজ্জিত হলো সে। মাথাটা নিচু করে বলল, আমাকে ক্ষমা করবেন বকুল ফুল, আমার নিজের মধ্যে ছিলাম না, প্লিজ আমায় ক্ষমা করবেন। বকুল আয়মানের দিকে তাকালো না পর্যন্ত, অন্যদিকে মুখ করে বলল, আমার আজ আসতে দেরি হবে, অফিসে পার্টি আছে, আন্টিকে জানিয়ে দেবে। কথাটা বলেই বকুল দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। আয়মান এখনো মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। এসবের জন্য সে ভীষণ লজ্জিত। বিরাট আলিশান বাড়ি, মনে হয় কোনো রাজকীয় বাড়ি। বকুলদের গাড়িটা এসে সেখানে থামলো। গাড়ি থেকে নেমে দাঁড়ালো বকুল আর রাইমা। দুজনকেই অপরূপা লাগছে। বকুলরা হেঁটে হেঁটে লোহার গেট পার হলো। বাড়িটা দেখে তাদের দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল। আরিয়ানদের বাসায় প্রথম তারা এসেছে। অফিসের সকল অনুষ্ঠান কোনো হোটেলে করত আরিয়ান, তবে এইবার ভিন্ন। এইবার নিজের বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করলো। হয়তো বিশেষ কোনো কারণ আছে। বকুলরা অবাক চোখে চারপাশ দেখলো। তাদের সামনে মস্ত বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে। বিল্ডিং সামনে দিয়ে ছোট একটা রাস্তা তৈরি করা। মূলত এইখান দিয়েই গাড়ি আর মানুষজন চলাচল করে। বাড়িটার সামনেই মস্ত বড় ফুলের বাগান। হয়তো কারো খুব শখের জিনিস এটা। কেউ সযত্নে আগলে রেখেছে বাগানটি। তার উপর প্রান্তেই সুইমিং পুল। একেবারে চোখ ধাঁধানো পরিবেশ। বকুল চারপাশে চোখ বোলাতে বোলাতে বলল, আমাদের হিটলার বসের বাড়িটা তো বেশ সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর। তার বউ যে হবে তার তো রাজকপাল রে। রাইমাও এতক্ষণ মনোযোগ দিয়ে চারপাশ দেখছিল। তবে বকুলের কথা শুনে সে বকুলের দিকে তাকালো। আচমকা মনমরা হয়ে যায় রাইমা। এই রাজকপাল হয়তো তোর হবে। বকুল ভ্রু কুচকে তাকায় রাইমার দিকে, অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? কেন বুঝতে পারছিস না? আজকাল দেখছি তুই স্যারের সাথে একটু বেশিই থাকছিস। দুজনে একসাথে থাকলেই হেসে লুটোপুটি হোস, যেটা আগে হতি না। স্যারও সারাদিন তোকে কারণে অকারণে তার কেবিনে ডাকে। ভাবছিস কিছু বুঝি না আমি? তুই না বললেও আমি সব বুঝি। তো মাথা ঠিক আছে? তুই কি সব বলছিস রায়মা? স্যারের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, তুই ভুল বুঝছিস আমাদের। রাইমা হঠাৎ গম্ভীর হলো। মুখে গাম্ভীর্যতা টেনে বলল, আমায় বলতে চাস না, ঠিক আছে, মিথ্যা কথা বলিস না। আর হ্যাঁ, তোদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগবে। কথাটা বলেই রাইমা বাড়ির ভেতরে হাঁটা শুরু করলো। তার যে এই 2 দিন যাবৎ সব কিছু অসহ্য লাগছে। বকুলকে আরিয়ানের সাথে দেখলেই তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে রাইমা তা বুঝতে পারছে না। বাড়ির ভেতরে মানুষজনের উপচে পড়া ভিড়। অফিসের সকল মানুষ আজ জড়ো হয়েছে। শুধু অফিসের মানুষ তা নয়, সাথে রয়েছে আরিয়ানের আত্মীয় স্বজন, আরিয়ানের বন্ধুমহল। করা হয়েছে হরেক রকমের রান্নার আয়োজন। পুরো বাড়ি সেজে উঠেছে আজ। বকুল সকলের সাথে মিশে ভালোই আনন্দ করছে। তবে দূরে দাঁড়িয়ে আছে রাইমা। তার ভালো লাগছে না কিছু। আসার পর থেকে আরিয়ান তার সাথে একবারও কথা বলেনি, একবারও তার দিকে তাকায়নি। আরিয়ান রাইমার মতো একজন সাধারণ কর্মচারীর দিকে তাকাবে সেটা ভাবা অন্যায়। কথা বলা তো দূর থাক, শুধু কাজের কথা ছাড়া আর কোনো কথা হয় না তাদের সাথে। তাই রাইমার তেমন একটা খারাপ লাগছে না।
তবে একটা বিষয় ভাবাচ্ছে রাইমাকে, তার মতো বকুল একজন সাধারণ কর্মচারী, তাহলে বকুলের সাথে কথা বলছে কেন? শুধু কথা বলছে তা নয়, রীতিমতো হেসে হেসে কথা বলছে। রাইমার ব্যাপারটা খুব খারাপ লাগছে। রাইমার ভাবনার মাঝে স্টেজে উঠল আরিয়ান। ঠোঁটের কোণে হাসি, কালো ব্লেজার স্যুট পরা সে, চুলগুলো জেল দিয়ে সেট করা, অসম্ভব রকম সুন্দর লাগছে তাকে। রাইমার তাকিয়ে রইল আরিয়ানের দিকে। সেই অফিসের প্রথম দিন থেকেই আরিয়ানকে তার ভালো লাগে, হয়তো একটু রাগই বেশি, তবুও ভালো লাগে তার। রাইমা অন্যদিকে তাকালো, অভিমানী হলো মন থেকে ঠিক করলো আর তাকাবে না আরিয়ানের দিকে। আরিয়ান সকলের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলা শুরু করলো, হ্যালো গাইস, সকলকে শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় আমরা সবাই একসাথে হয়েছি, খুব ভালো লাগছে। আজকের এই মিলন মেলা আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ আমার নিমন্ত্রণে এখানে এসেছেন। তবে আজকের দিনটা আমার জন্য স্পেশাল। আজকে আপনাদের আমার প্রিয় মানুষের সাথে দেখা করাবো। ধরতে পারেন আমার জীবনের স্পেশাল মানুষ সে। আমার মায়ের পর হবে যার জায়গা, হবে আমার জীবন সঙ্গিনী। আরিয়ানের কথা শেষ হবার সাথে সাথেই হাততালিতে ভরে গেল চারদিক। সকলেই অবাক হয়েছে আরিয়ানের প্রিয় মানুষ আছে সেটা শুনে। রাইমা ছলছল নয়নে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। বুকের ভেতর এক প্রকার রক্তক্ষরণ হচ্ছে। আরিয়ানকে হারানোর ভয় আজ সারা শরীর কাটা দিচ্ছে। একটু হলেই চোখ দিয়ে গড়িয়ে পড়বে সমুদ্রের ধারা। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখবে সেটা ভেবেই কষ্ট হচ্ছে তার। রাইমা নিজেকে সামনে নিল। যে মানুষটা তার না, তাকে নিজের ভাবা কি মানে? এতে যে আরো বেশি কষ্ট হয়। আরিয়ান আবারও বলে উঠল, সো গাইজ, আপনারা দেখতে চান না আমার প্রিয় মানুষটাকে? সকলেই একসাথে চেঁচিয়ে বলল। হ্যাঁ, দেখতে চাই আমরা। রাইমা তো চোখ দুটো বুঝে ফেলল। এই দৃশ্য দেখা তার পক্ষে সম্ভব না। অসম্ভব রকম কাঁপুনি শুরু হলো তার। আরিয়ান সামান্য হেসে বলল, সো প্লিজ ওয়েলকাম মিস রাইমা সিদ্দিক। রাইমা চোখ খুলে অবাক চোখে তাকালো। আরিয়ান তাকিয়ে আছে রাইমার দিকে। রাইমার অবিশ্বাস চোখ। সে কি ঠিক শুনছে নাকি হয়তো ভুল শুনেছে? তা ভেবে চারপাশে তাকালো। চারপাশ থেকে শোনা যাচ্ছে সকলের করতালির শব্দ। আরিয়ান মুচকি হেসে বলল, মিস বকুল, আপনি আপনার বান্ধবীকে নিয়ে স্টেজে আসবেন প্লিজ। আপনার বান্ধবী হয়তো হার্ট অ্যাটাক করবে, তাকে নিয়ে একটু স্টেজে আসেন প্লিজ। বকুল এগিয়ে গেল রাইমার দিকে। রাইমার হাত ধরে বলল, চল। রাইমার অবিশ্বাস্য কণ্ঠে বলল, এসব কি বকুল? তোকে বুঝতে হবে না, গাদিদের না বুঝলেই হয়। বলেই রাইমার হাত ধরে তাকে নিয়ে স্টেজে চলে গেল। পুরোটা সময় রাইমা একবার আরিয়ান তো একবার বকুলের দিকে তাকিয়ে রইল। আরিয়ান রাইমার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। রাইমার হাত দুটো নিল নিজের হাতের মুঠোয়। মিষ্টি করে হাসল রাইমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার ভ্যালেন্টাইন হবে রাইমা? রাইমার অবাক চোখ, ছলছল করে উঠল চোখ দুটো। সে কি ঠিক শুনছে নাকি? রাইমা বকুলের দিকে তাকালো। বকুল চোখ দিয়ে ইশারায় হ্যাঁ বলতে বলল। রাইমা আবারও ঘুরে আরিয়ানের দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করে উঠল। কোনো কথা বের হলো না মুখ দিয়ে। আরিয়ান আবারও বলল, আর ইউ ম্যারি মি? হবে তো হে রাগী মানুষটার বউ? রাইমার চোখ দুটো খুশিতে ঝলমল করে উঠল। সে ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। আরিয়ান হাসলো রাইমার হাতে পরিয়ে দিল আংটিটা। রাইমা তাকালো আরিয়ানের দিকে। আরিয়ান তাকিয়ে আছে রাইমার দিকে। দুজনের চোখ একে অন্যতে। অবশেষে পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে। ভালোবাসার পূর্ণতায় এত আনন্দ কেন? কারণ পূর্ণতা যে ভালোবাসারই অবিচ্ছেদ্য অংশ। নিয়তি মানুষকে অনেক কিছু করতে শেখায়। নিয়ত খারাপ হলে ভালো কোনো কিছুও তখন খারাপ লাগে। সেরকম হয়েছে বকুলের সাথে। নিজের নিয়তি খারাপ বলে তার এখন ভালো কিছুও খারাপ লাগে। না চাইতেও সে ইগনোর করছে আয়মানকে। আয়মানের ভালোবাসাটা সে দেখেও দেখছে না। নিয়তির কাটা তারে নিজেকে আবদ্ধ করেছে এক কঠিন নিয়মের বেড়াজালে। সেখানে ভালোবাসা নামক শব্দটা তার জন্য পাপ। কখনো কখনো সমাজের স্বার্থে নিজের কাছের মানুষদের স্বার্থে নিজের ভালোবাসাটাকে কোরবানি দিতে হয়। এটাই সমাজের নিয়ম। বকুলও তার ভালোবাসাটাকে কোরবানি দিয়েছে। নিজের ভালোবাসাটাকে গলার টিপে খুন করেছে নিজের হাতে। এত মানুষের মধ্যে সে আয়মানের থেকে নিজেকে আড়াল করে রাখছে যথাসাধ্য। বকুল অফিস থেকে এসেছে অনেকক্ষণ। শরীর মন কিছুই ভালো নেই তার। আজকাল ভীষণভাবে মন খারাপ হয় তার। এই মন খারাপের কারণ কেউ জানে না।
কেউ শুনতে আসে না মন খারাপের কারণ। বিছানায় মাথা দিয়ে এপাশ ওপাশ করছে বকুল। কিছুতেই ঘুম আসছে না তার। হাজারো চেষ্টা করেও বকুল দু চোখের পাতা এক করতে পারল না। ঘুমেরা যেন আজ লুকোচুরি খেলছে তার সাথে, কিছুতেই ধরা দিচ্ছে না তাকে। বকুল দীর্ঘশ্বাস ফেললেও তার জীবনটা এরকম না হলেও পারত। তার তো একটা সুখী পরিবার থাকতে পারত। সে তো সারা জীবন হেসে খেলে কাটাতে পারত। রাত 3টা বাজে। ফোনের উচ্চ শব্দ শুনে বকুলের ঘুম ভেঙে গেল। বকুল উঠে বসল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো জল করছে আয়মান নামটা। বকুল কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। এই সময় আয়মান কেন তাকে ফোন দিচ্ছে, এই চিন্তায় মগ্ন সে। তার ভাবনার মাঝেই আবারও উচ্চ শব্দে বেজে উঠল ফোনটা। জ্বলে উঠল ফোনের স্ক্রিন। বকুল সময় ব্যয় না করে ফোনটা ধরল। ফোনের দুই প্রান্তে দুজনেই চুপ করে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দুজনেই আকুল হয়ে বসে আছে একে অপরের কণ্ঠ শুনবে বলে। নীরবতা ভেঙে বকুল বলল, এত রাতে ফোন দিয়েছে কেন আয়মান? আপনাকে মনে পড়ছে বকুল ফুল। আপনি তো এখন ধরাছোঁয়ার বাইরে। আপনাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আপনি কেন নিজেকে আড়ালে রাখছেন? আয়মানের এরকম কণ্ঠ শুনে বকুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না সে। আয়মান আবারও বলল, একটা বার দেখা দেবেন বকুল ফুল? আপনাকে দেখার জন্য আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। একবার দেখা দেন না বকুল ফুল? বকুলের হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো তার শরীর। বুকের ভেতর জ্বালা শুরু করলো। বকুলের তোলপাড় করা ঝড় সৃষ্টি হলো। বকুল চোখ খিচে বন্ধ করলো। দু চোখ বেয়ে বেরিয়ে পড়লো 2 ফোঁটা নোনতা পানি। বকুল হাতের উল্টো পিঠ দিয়ে পানিটুকু মুছল। একটু শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। কণ্ঠটা কঠিন করার চেষ্টা করে বলল, ফোন রাখো আয়মান। মাঝরাতে কি ফাজলামো করার জন্য ফোন দিয়েছো তুমি? আপনি কাঁদছেন কেন বকুল ফুল? বকুল অবাক হলো। সে যে কাঁদছে সেটা আয়মান বুঝলো কিভাবে। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো যথারীতি। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কেন কাঁদবো? আমি একদম কাঁদছি না, তুমি প্লিজ ফোন রাখো আয়মান। ফোনের অপর পাশ থেকে আয়মান হাসতে অল্প। আয়মান পাশের বালিশটা নিজের কোলের ওপর নিয়ে বলল, একটু ছাদে আসবেন বকুল ফুল? শুধু একবার ছাদে আসবেন, আপনাকে একটু দেখব। বকুল পারল না নিজেকে আটকাতে। আয়মানের আকুতি ভরা কণ্ঠে নিজেকে আর সামলাতে পারল না। রাজি হয়ে গেল বকুল। সাদা ধবধবে দোতলা বাড়িটার সকলেই ঘুমিয়ে গেছে। নিস্তব্ধতায় ঘেরা পুরো বাড়ি। চারদিকে মানুষের নামগন্ধ নেই। সবাই ঘুমের মধ্যে তলিয়ে গেছে অনেক আগে। বকুল ওড়নাটা নিজের মাথায় ভালোভাবে পেঁচিয়ে নিল। রুম থেকে বের হলো সে। আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। পা টিপে টিপে পার করলো একটার পর একটা সিঁড়ি। পুরো ছাদ অন্ধকারে ঘেরা। ছাদের কোথাও কোনো মানুষ নেই। বকুলের ভয়ে যায় যায় অবস্থা। এত রাতে সে কখনো একা ছাদে আসেনি। ভয়ে বকুলের শরীর কাঁপতে শুরু করলো। ভয় ভয় চোখে চারপাশে চোখ বোলালো সে। সে ভীত কণ্ঠে বলল, আয়মান কোথায় তুমি? আমার ভয় করছে খুব। আপনি ভয় করছে বকুল ফুল? আয়মানের কণ্ঠ শুনে বকুলের কলিজায় পানি আসলো। সে ওপর নিচ মাথা নাড়ালো। সে ভয় পেয়েছে। আয়মান এগিয়ে আসলো বকুলের দিকে। বকুলের পাশে দাঁড়িয়ে বলল, আরে ভয় পাবেন না, আমি আছি তো। আমি থাকতে আপনার ভয় কিসের? আয়মানের কথায় ভরসা পেল বকুল। ঠোঁটের কোণে ভেসে উঠল এক চিলতে হাসি। চাঁদের আলোয় তার চোখ এড়ালো না আয়মানের। মস্ত বড় থালার মতো চাঁদ দেখা যাচ্ছে দূর আকাশে। চাঁদের আলোয় আলোকিত হয়েছে ধরণী। পৃথিবীর বুকে আশ্রে পড়ছে চাঁদের আলো। আয়মান বকুল তাকিয়ে আছে আকাশের দিকে। দুজনের দৃষ্টি ওই দূর আকাশ পানে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতায় যেন পরিবেশটা আরো সুন্দর লাগছে। হঠাৎ আয়মান বলল, জানেন তো বকুল ফুল, ওই আকাশের চাঁদটাও মাঝে মাঝে হিংসা করে। কেন? কারণ ওই চাঁদের বিপরীতে পৃথিবীতে মস্ত বড় একটা চাঁদ আছে। বকুল ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কে সে? আপনাকে বললে তো আপনি হিংসা করবেন। আমি চাই না আমার চাঁদটা দেখে কেউ হিংসা করুক। সে যে আমার ব্যক্তিগত চাঁদ। বকুল অভিমানী কণ্ঠে বলল। ওহ, তোমার ব্যক্তিগত চাঁদ কি খুব বেশি সুন্দর? আয়মান হাসল অল্প। বকুলের চোখে মুগ্ধতা। আয়মানের হাসি দেখলে সে বারবার প্রেমে পড়ে যায়। কোনো কারণ ছাড়াই প্রেমে পড়ে যায়। অজানা কারণে খুব ভালোবাসতে মন চায়, খুব কাছে আসতে মন চায়। ইচ্ছে করে সব বাধা পেরিয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাকে। এই পৃথিবীর সমান ভালোবাসি, এই আকাশ সমান ভালোবাসি, এক সমুদ্র সমান ভালোবাসি।
আয়মান বকুলের মুখের উপর ফু দিল। শিউরে উঠল বকুল, দু কদম পিছিয়ে গেল। চোখ দুটি বুঝে ফেলল স্বতন্ত্র বেগে। আয়মান নিজের কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, আপনি এত সুন্দর কেন? বুকের ভিতরে ভালোবাসার সৃষ্টি করলে কেন? এই যে মেয়ে, তুমি নামক অসুখে আমি মারা যাচ্ছে, একটু বাঁচাও আমায়। আমার কি রোগ হলো বলো তো? আমি যে মরে যাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম আমায় ভালোবাসতে এসো না। আমাকে ভালোবাসতে আসলে জ্বলে পড়ে যাবে। কেন জেনে বুঝি ওই আগুনে ঝাঁপ দিচ্ছ? আমি যে জলজ্যান্ত আগুন। আমার যে আগুনই পছন্দ বকুল ফুল, এই আগুনে যে বড্ড জ্বালা আয়মান। আমি সব জ্বালা সহ্য করতে পারবো। বকুল ছাদে থেকে যেতে যেতে বলল, ভালোবাসা এমন একটা রোগ আয়মান, যেটা মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তাই আগে থেকেই নিজেদের সাবধান হতে হয়। তুমিও সাবধান হও, আমার আশায় থেকো না। বকুল চলে গেল ছাদ থেকে। আয়মান তাকালো আকাশের দিকে। আকাশের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, ভালোবাসা এত কষ্ট কেন? অপর পাশ থেকে হয়তো উত্তর এলো, ভালোবাসা আর কষ্ট একে অপরের পরিপূরক। যেখানে ভালোবাসা আছে সেখানে কষ্ট থাকবে না, সেটা যে বেমানান। ঘুটঘুটে অন্ধকার রুমে বসে আছে বকুল। কিছুই ভালো লাগছে না তার। চুলগুলো এলোমেলো ছড়িয়ে বিছানায়। ছাদ থেকে এসেই অঝরে কান্না করেছে সে। ভালোবাসার মানুষটাকে এভাবে অবহেলা করে তার এত কষ্ট হচ্ছে। কান্নার ফলে বকুলের চোখগুলো ফুলে গিয়েছে। কিছুক্ষণ আগে সে ছাদ থেকে এসেছে, তারপর থেকেই চোখের জল যেন বাঁধ মানছে না। ফোনের টুংটাং শব্দে বকুল পাশ ফিরে চাইল। ফোনটা হাতে নিল। মেসেজ অপশন ওপেন করার সাথে সাথেই সেখানে জলঝল করে উঠল আয়মানের মেসেজ। বকুল তড়িঘড়ি করে মেসেজটা পড়ল। সেখানে লেখা ছিল, বকুল ফুল, আপনি কান্না করছেন কেন? প্লিজ কান্না করবেন না। আপনি কান্না করলে আমার খুব কষ্ট হয়। আপনাকে আমার ভালোবাসা লাগবে না, তবুও আপনি কান্না করবেন না বকুল ফুল। বকুল ফোনটা চেপে ধরল নিজের বুকে। চোখের কোণে জল চিকচিক করল। বকুল কান্না ভেজা কণ্ঠে বলল, কেন এত ভালোবাসা আয়মান? আমি যে তোমার ভালোবাসা পাবার যোগ্য নই। এত ভালোবাসা আমার ভাগ্যে নেই আয়মান, আমার ভাগ্যে নেই। বকুলের আকুল ভরা কণ্ঠ। আয়মান শূন্য না তার ভেতরকার হাহাকার। ভালোবাসার মানুষটাকে ভালোবেসেও দূরে ফিরিয়ে দেবার যন্ত্রণা। ভোর রাত থেকেই বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পরপরই থেমে থেমে বৃষ্টি পড়ছে। রাতে দেরি করে ঘুমানোর জন্য বকুলের ঘুম ভাঙল দেরিতে। সকাল 11টা বাজে হয়তো বকুল আড়মোড়া ভেঙে উঠল। তার চোখ দুটো ফুলে রয়েছে, চেহারার বেহাল দশা। বকুল ফোনটা হাতে নিয়ে সময় দেখল। বেলা 11টা 20 বাজে। বকুল মাথায় হাত দিল। আজ তার অফিসটা মিস গেল। বকুলের ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। রাইমা কল করেছে। সকাল থেকে অনেকবারই কল করেছে সে, কিন্তু বকুল টেরও পেল না। বকুল ফোনটা রিসিভ করল। বকুল হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে রাইমার কণ্ঠ ভেসে আসতো। রাইমা চিৎকার করে বলতো, ওই শাকচুন্নি, তোর কি হয়েছে বলতো? অফিসে আসবি না একবারও বলবি তো? সকাল থেকে কয়বার ফোন দিয়েছি দেখেছিস? কি হয়েছে বলতো? আরে এক এক করে প্রশ্ন কর। এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বল? অফিসে আসিসনি কেন? শরীর ঠিক আছে তোর? বকুল শ্বাস ছেড়ে বলল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই যেতে পারিনি ইয়ার। রাইমা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মিস বকুল, ঘুম থেকে উঠতে দেরি করেছে ভাবা যায় এগুলো? যার সব কিছু টাইম মাফিক সে কিনা দেরি করে উঠেছে? এত গল্প না বানিয়ে ফটাফট আসল কারণটা বলে ফেলতো। সত্যি বলছি, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি। রাইমা ভ্রু কুঁচকাল। সন্দিহান কণ্ঠে বলল, কেন? রাতে কার সাথে কথা বলেছিস যে ঘুম থেকে উঠতে দেরি হবে? রাত জেগে তুই আরিয়ান স্যারের সাথে কথা বলিস, আবার আমাকে বলছিস? আমার কেউ নেই যে তার সাথে কথা বলবো। রাইমা লজ্জা পেল। লজ্জা মাখা কণ্ঠে বলল, কালকে আমাদের বাড়িতে আসতে হবে তোকে। কালকে স্যারের বাড়ি থেকে লোক আসবে আমাকে দেখতে। প্লিজ তুই আসবে কিন্তু কাল। বকুল হাসল, বলল, সত্যি? তোকে দেখতে আসবে আর আমি আসবো না? তা কি কখনো হয়? আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি কাল। ওকে, রাখছি, বাই। বকুল ফোনটা কান থেকে নামালো। মলিন হাসল বকুল, বলল, সকলের ভালোবাসা পূর্ণতা পাক, ভালোবাসার মানুষটাকে নিজের করে পাক। বকুল আজ আর ঘর থেকে বেরোলো না। শরীরটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। সমস্ত শরীর যেন ব্যথায় টনটন করছে। উঠতেই কষ্ট হচ্ছে তার।
বকুল শোয়া থেকে উঠে বসলো, টেবিলে থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলো, চোখ দুটো বুঝে ফেললো, শরীরের ভর ছেড়ে দিল বিছানায়। আসবো বকুল মা? রুবাইয়া বেগমের কণ্ঠ শুনে বকুল শূন্য দৃষ্টিতে তাকালো। ভদ্রমহিলার মায়া হলো খুব। সে আর অনুমতির অপেক্ষা করলো না, দ্রুত পায়ে রোমের ভেতর ঢুকলো। তার পেছনে পেছনে আসলো সিকান্দার সাহেব আর আয়মানও। আয়মান ধীর পায়ে বাবার পেছনে দাঁড়ালো। বকুল আর চোখে একবার আয়মানের দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে রুবাইয়া বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আন্টি, তোমরা সবাই এখানে হঠাৎ, কিছু কি বলবে? রুবাইয়া বেগম বকুলের পাশে গিয়ে বসলো, বলল, তোর কি শরীর খারাপ মা? আজকে অফিসে গেলি না, কিছু কি হয়েছে? বকুলের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও থেমে থেমে বলল, আমার কিছু হয়নি, তোমরা শুধু শুধুই চিন্তা করছো। এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তার জন্য অফিসে যেতে পারিনি। রুবাইয়া বেগম বকুলের কপালে হাত দিতে দিতে বলল, কিছু হয়নি বললেই হলো? তুই তো শুধু শুধু অফিস কামাই করার মেয়ে নস। কথাটা বলতে বলতেই রুবাইয়া বেগম বকুলের কপালে হাত দিল, পরপর হাতটা সরিয়ে নিয়ে বলল, ইমা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। আমি এটাই সন্দেহ করেছিলাম বকুলের কিছু না কিছু হয়েছে। মেয়েটা তো কাউকে কিছু বলবে না। সিকান্দার সাহেব এগিয়ে এসে বললেন, জ্বর কি বেশি রুবাইয়া? বেশি মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না। তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। বকুল নিভু নিভু কণ্ঠে বলল, আমার কিছু হয়নি আন্টি, শুধু শুধু ডক্টর ডেকে আনা লাগবে না, একটু জ্বর সেরে যাবে একটু পর। রুবাইয়া বেগম ধমকে উঠলেন বকুলকে। তুই বেশি কথা বলিস না। কখন থেকে জ্বর, আর আমাদের ডাকিসনি কেন? এটুকুর জন্য তোমাদের ডাকবো? পাগল হয়েছো আন্টি? এটা এইটুকু? আয়ানের বাবা, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। উনি যখন চাইছেন না তাহলে থাক, শুধু শুধু টাকা নষ্ট হবে। তেড়ে আসলেন সিকান্দার সাহেব। এই, তুই কি বললি? আমি যা বলেছি ঠিক বলেছে। যে চায় না তার জন্য টাকা নষ্ট করে কি লাভ? উনি তো শুধু ওনার কথা ভাবেন, আমাদের কারো কথা ভাবেন না। ভাবলে কি ডাক্তার ডাকতে না করতো? কথাটা বলেই আয়মান সেখান থেকে চলে গেল। সিকান্দার সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, দেখলে তুমি, ছেলেটা দিন দিন কি অভ্যাস হচ্ছে, কি রকম আচরণ তার। রুবাইয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটাকে সে কিছু বলতে পারে না, ছেলেটা যে তার প্রাণ, তার জন্য ওই ছেলের অন্যায়গুলো স্বামীর কাছ থেকে লুকানোর চেষ্টা করে। চায়ের আড্ডায় মেতেছে বন্ধুরা। আজ দুদিন পর তারা একসাথে হয়েছে। আয়মানের অশান্ত বোন বকুলের কাছেই পড়ে আছে। সে সময় সেখান থেকে বেরিয়ে আসার পর আর একবারও সেখানে যায়নি সে। বকুল কেমন আছে সেই খবরটা পর্যন্ত জানে না। রাগ করে তখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। এখন মন টিকছে না তার, বারবার বকুলকে দেখার জন্য মনটা ছটফট করছে। আয়মান উঠে দাঁড়ালো। এখানে আর এক মুহূর্ত না, তাকে বকুলের কাছে যেতে হবে। মেয়েটা কেমন আছে জানতে হবে। যেই ভাবা সেই কাজ। আয়মান পা বাড়ালো বাড়ির দিকে। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে বকুল। একটু পর পর কেঁপে কেঁপে উঠছে তার দেহখানা। আয়মান ধীর পায়ে রুমের ভেতর ঢুকলো। বকুলের পাশে গিয়ে দাঁড়ালো সে। নিষ্পলক তাকিয়ে রইল বকুলের ক্লান্ত মুখখানার দিকে। মেয়েটা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। আয়মান বকুলের পাশে গিয়ে বসলো, হাত রাখলো বকুলের কপালে। বকুল নড়ে চড়ে উঠল, কাঁপুনি দিল শরীরে। আয়মান হাতটা সরিয়ে নিল। জ্বর একটুও কমেনি বকুলের, আগের থেকে আরো বেড়েছে। আয়মান তাকিয়ে রইল। বকুলের ঠোঁট দুটো নেড়ে উঠল। আস্তে আস্তে কি যেন বলছে মেয়েটা। আয়মান শুনতে পেল না, তাই শোনার জন্য মাথাটা ঝুঁকলো। বকুল বিড় করে বলল, আমার ছেড়ে যাবে না তো আয়মান? প্লিজ আমার ছেড়ে যাবে না? আমার তোমাকে চাই, খুব করে চাই। আয়মান মনিন হাসল। বকুলের হাত দুটো ধরলো নিজের হাতের মুঠোয়। বকুলের হাতে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। বকুলের দিকে তাকিয়ে বলল, আমি যাব না আপনাকে ছেড়ে। আপনি যেতে বললেও যাব না, আপনার কাছেই থাকবো। আপনি চাইলেও থাকবো, না চাইলেও থাকবো, ভালোবাসলেও থাকবো, না বাসলেও থাকবো। আপনি ছাড়াই আয়মান খুব অসহায়। আপনাকে আমার লাগবে বকুল ফুল, খুব করে লাগবে। আপনি কি আমার হবেন না? বকুল ঘুমের ঘোরে আয়মানের হাতটা শক্ত করে ধরল। বিড় করে বলল, তোমায় খুব ভালোবাসি আয়মান। তোমার বকুল ফুল তোমাকে ভালোবাসে। গ্রীষ্মের কাঠ ফাটা রোদে তোমায় ভালোবাসি, বর্ষায় বিকেলে তোমায় ভালোবাসি, শীতের সকালে তোমায় ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই পৃথিবী সমান ভালোবাসি। সারা রাত জ্বরে ভুকে বকুল উঠল সকাল সকাল। রুবাইয়া বেগম অনেক যত্ন নিয়েছে তার। বকুল মুগ্ধ হয়ে সবটা দেখেছে।
সারা রাত জ্বরের ঘোরে বেঘোরে ঘুমিয়েছে বকুল। এখনো একটু একটু জ্বর আছে শরীরে, মাথাটা একটু যন্ত্রণা করছে। বকুল অফিসে যেতে চাইছিল, তবে বাদশাদ্র রুবাইয়া বেগম, সে কোনো মতেই বকুলকে অফিসে যেতে দেয়নি। শেষ পর্যন্ত রুবাইয়া বেগমের কাছে হার মেনে নেয় বকুল, অফিসে যায় না সে। আয়মান মায়ের সাথে দুইবার এসে বকুলকে দেখে গিয়েছে। বকুলের পাশে থাকতে ইচ্ছা করলেও সমাজ বলে একটা কথা আছে, সমাজের মানুষ এটাকে বাঁকা চোখে দেখবে, তাই আয়মান নিজের ইচ্ছাটাকে নিজের মধ্যেই মাটি দিয়েছে। বকুল মাথাটা ধরে উঠে বসল, শরীরের রগে রগে যেন ব্যথা করছে তার। এখনো সকালের নাস্তা করা হয়নি তার, কিভাবে করবে উঠতেই পারছে না সে। বকুল ধীরে ধীরে বিছানা থেকে নামার চেষ্টা করলো, পায়ের পাতাটা যেই না ফ্লোরে রাখবে তখনই ঘরে উপস্থিত হলো রুবাইয়া বেগম, হাতে খাবারের থালা। রুবাইয়া বেগম ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি করছিস মা? নামছিস কেন? এখনো সুস্থ হসনি তো? আন্টি, সুস্থ হতে তো খাবার খাওয়া লাগবে, তো রান্না না করলে খাবো কেমন করে? রুবাইয়া বেগম উঠে দাঁড়ালো, বকুলের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমরা কি তোর পর বকুল? আমাদের এখনো আপন ভাবতে পারলি না? বকুল ব্যস্ত কণ্ঠে বলল, কি সব বলছো আন্টি? তোমাদের আপন ভাবতে পারবো না কেন? তোমরাই তো আমার আপন, কাছের মানুষ, তাই না? তাহলে এইভাবে বললি কেন? তোর এই শরীরে আমরা তোকে রান্না করতে দিব নাকি? বকুল মাথাটা নিচু করলো, আমতা আমতা করে বলল। সরি আন্টি, আর এইভাবে বলো না। রুবাইয়া বেগম হাসল, বকুলের মাথায় হাত বুলিয়ে দিল, বকুলকে কাছে টেনে বলল, আয় আমার কাছে আয়, আজ আমি তোকে খাইয়ে দিব। বকুলও বাধ্য মেয়ের মতো সামনে এগিয়ে বসল। রুবাইয়া বেগম এক লোকমা করে খাইয়ে দিল বকুলকে। বকুলও মন ভরে খেলো। জ্বরের জন্য বকুলের মুখটা তেতো লাগছে, তবুও সে বিনা বাক্যে সবটা খেয়ে নিল। এত ভালোবাসা সে কি পায়ে ছেড়ে দেবে নাকি? দরজায় দাঁড়িয়ে তাদের দুজনের মিলন পর্ব দেখতে লাগলো আয়মান। চোখ দুটি যেন তার জুড়িয়ে গেল, ঠোঁটের কোণে ফুটে উঠল প্রাপ্তিকর হাসি। বিকেল 4টা বাজে হয়তো। বকুল রুবাইয়া বেগমের কাছে বায়না ধরেছে সে আজ রাইমাদের বাড়িতে যাবে, তবে নাছোড় বান্দার রুবাইয়া বেগম কিছুতেই যেতে দেবে না বকুলকে। বকুল অনেক অনুরোধ করার পরও সে রাজি হলো না। বকুল পড়ল মহাচিন্তায়, কিভাবে যাবে ভেবে পাচ্ছে না সে। ঠিক সে সময় হাজির হলো আয়মান, মাকে বুঝিয়ে বলল সে নিয়ে যাবে বকুলকে, বকুলের কোনো প্রবলেম হবে না। আয়মানের কথার উপর আর কোনো কথা বলল না রুবাইয়া বেগম। আয়মানের উপর বিশ্বাস রেখে সে যেতে দিতে রাজি হলো বকুলকে। গধূলি বিকেল, একই রিকশায় চেপে বসেছে আয়মান আর বকুল। হালকা হালকা বাতাস বইছে, বকুল তৃপ্তি ভরে শ্বাস নিল। হালকা বাতাসে বকুলের শরীরটা দুলে দুলে উঠছে। একটু পর পর বকুল ওনাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। একটু একটু শীত করছে তার, একটু পরপর কেঁপে কেঁপে উঠছে শরীর। আয়মান এগিয়ে বসলো, বকুলের দিকে তাকিয়ে বলল, আপনাকে অসুস্থ লাগছে বকুল ফুল? বকুল আয়মানের দিকে তাকালো, বকুলের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। বকুল চোখ বসল, দুদিকে মাথাটা নাড়িয়ে বলল, আমার কোনো অসুস্থ লাগছে না আয়মান। কেন মিথ্যা বলছেন বকুল ফুল? আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। চলুন বাসে ফিরে যাই, আজকে যেতে হবে না আপনার। না না, আমায় যেতে হবে, আমি রাইমাকে কথা দিয়েছি আমায় যেতে হবে। আপনার তো অসুস্থ লাগছে বকুল ফুল। বকুল আয়মানের হাত দুটি ধরল, চোখ দিয়ে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না আমার, ঠিক আছি আমি, তুমি চিন্তা করো না আয়মান, আমাকে যেতেই হবে। আয়মান বকুলের হাতের উপর হাত রেখে বলল, আপনার কাছে হলে আমি হয়তো বেঁচে থাকবো, তবে আমি ভালো থাকবো না বকুল ফুল। আমার ভালো থাকার জন্য আপনাকে ভালো থাকতে হবে, তাহলে আমি ভালো থাকবো। বকুল তাকিয়ে রইল আয়মানের দিকে। আয়মানের ঠোঁট জুড়ে রয়েছে মিষ্টি হাসির রেখা। বকুল হাতটা ছাড়িয়ে নিল আয়মানের হাতের মুঠো থেকে, অন্যদিকে ফিরে চোখ দুটি বুঝে ফেলল। জোরে শ্বাস নিল সে। ভালোবাসাটা এরকম কেন? না চাইতেও হয়ে যায়। যতই দূরে যেতে চাই ভালোবাসা থেকে ততই যেন জড়িয়ে যায় তার ভেতরে। রায়বাদের বাড়িতে তোড়ঝোড় আয়োজন চলছে। সকাল থেকে ব্যস্ত বাড়ির গৃহিণীরা সবাই এই কিছু না কিছু কাজই লেগে পড়েছে। দেশের নামকরা বিজনেসম্যান তাদের বাড়ির মেয়েকে দেখতে আসবে, সেটা কম কিসে। খাবার আয়োজন করা হয়েছে অনেক, আপ্যায়নের কোনো ত্রুটি রাখবে না রাইমার বাবা। আরিয়ানদের বাড়ির কাউকে কোনো অভিযোগ করতে দেবে না। বাড়ির গৃহিণীদের নানা আদেশ দিয়ে কাজ বুঝিয়ে দিচ্ছে। রান্নার আয়োজন শেষ হয়েছে কিছুক্ষণ আগে, কি নেই সেখানে, প্রায় সব কিছুই রান্না করা হয়েছে।
রাইমাকে সাজিয়ে দিচ্ছে বকুল। দুই বান্ধবী মিলে করছে খোশ গল্প। বকুল রাইমার চুলগুলো বেঁধে দিতে দিতে বলল, হিটলার বসের বউ হয়ে যাচ্ছিস, আবার হিটলারগিরি দেখাস না হিটলার রানী। আমি কেন হিটলারগিরি দেখাবো? আমি যেরকম আছি সেরকমই থাকবো। একদম সহজ সরল ভদ্র একটা মেয়ে আমি। আমি কেন হিটলারগিরি করব? বকুল শব্দ করে হাসল। চোখ দুটি ছোট ছোট হয়ে গেল তার। হাসতে হাসতে উল্টে পড়ে যাবার জোগাড় তার। সে রাইমার দিকে তাকালো, চোখ দুটি ছোট ছোট করে বলল, তুই সহজ সরল ভদ্র মেয়ে? হাসালি আমায়। তুই ভদ্র হলে অভদ্র কে বলতো? রাইমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। কেন? তুই? বকুল রাইমার দিকে তেড়ে যেতে যেতে বলল, তুই অভদ্র, আমি অনেক ভালো, বুঝলি? আমার মতো মেয়ে দুটো নেই। হ্যাঁ, কইছে তোরে। তুই হলি। থাক, আর বললাম না। কেন বল, একটু শুনি। রাইমা কিছুক্ষণ বসে থেকে হঠাৎই হেসে ফেলল। বকুলকে জড়িয়ে ধরে বলল, তুই আমি দুজনেই ভালো, বাকি সবাই খারাপ, ঠিক আছে? বকুল মুচকি হাসল। রাইমার দিকে তাকালো। রাইমা বলল, দোস্ত, আইমানের কি খবর? ওর ব্যাপারে কিছু ভাবলি? বকুলের হাসি হাসি মুখটা চুপসে গেল তৎক্ষণাৎ। সে আনমনে বলল, কি ভাববো তার ব্যাপারে? আইমান তোকে খুব ভালোবাসে বকুল, আর আমার মনে হয় তুইও তাকে ভালোবাসিস। কেন এরকম করছিস? ছেলেটার সাথে সাথে নিজেকেও কষ্ট দিচ্ছিস। বকুল অন্যদিকে ঘুরল। জানলা দিয়ে বাহিরে তাকালো। রাইমাদের বাসার পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ, যেটা খুব সুন্দরভাবে শোভা পাচ্ছে। বকুল আনমনে হলো, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল গাছের দিকে। গাছটির দিকে দৃষ্টি রেখেই বলল, কষ্ট যে মোর নিত্যদিনের সঙ্গী রায়মা। রাইমা হতাশ শ্বাস ফেলল। বকুলকে বোঝানো আর একটা পাথরকে বোঝানো একই কথা। সে আর কোনো কথা বলল না। বকুল এখনো গাছটির দিকে তাকালো, পলকহীন তার চাহনি। জীবনের এই এক অদ্ভুত জায়গায় এসে থেমেছে সে। না পারছে আয়মানকে ভুলতে, না পারছে তাকে কাছে টেনে নিতে, নিজের করে রাখতে। বকুলের বিরামহীন চাহনি হঠাৎ থেমে গেল। ভাবনায় টান পড়ল। সে রাইমার দিকে তাকালো। রাইমাকে তাড়া দিয়ে রেডি হতে বলে বেরিয়ে গেল সেখান থেকে। আরিয়ানের পুরো পরিবার সহ এসেছে এইখানে। মা, বাবা আর ছোট বোন মিমকে নিয়ে হাজির হয়েছে। বসার ঘরে চলছে আড্ডা। গৃহিণীরা খাবার সাজাতে ব্যস্ত। একের পর এক খাবার নিয়ে আসছে তারা। আরিয়ানের পরিবারের সবাই যথেষ্ট ভদ্র। সকলেরই অমায়িক ব্যবহার। অল্প সময়ের মধ্যেই তারা ভাব জমিয়ে নিয়েছে। বকুল রাইমাকে নিয়ে নিচে নামছে। রাইমার মাথাটা নিচু। আরিয়ানের স্থির দৃষ্টি রাইমার দিকে। সে পলক ফেলতে ভুলে গেল। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আরিয়ানের দৃষ্টিতে মুগ্ধতা। বিরতিহীনভাবে চেয়ে রইল রাইমার দিকে। রাইমা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। আরিয়ানের এরকম চাহনিতে সে লজ্জায় লাল হলো। মাথাটা নিচু করে সকলের সামনে দাঁড়ালো। আর চোখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান দৃষ্টি এখনো রাইমাতেই আটকে। রাইমা চোখ দুটো অন্যদিকে ফেরালো। আরিয়ানের মা বসা থেকে উঠে এসে রাইমাকে নিজের পাশে নিয়ে বসালো। চলল অনেকক্ষণ আলাপ আলোচনা। ঠিক হলো সামনের 2 সপ্তাহ পর আরিয়ান আর রাইমার আনুষ্ঠানিক বিয়ে হবে। সকলে একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। আরিয়ানের পরিবার অনেকক্ষণ আগেই চলে গেছে বাসায়। বকুল এখনও যায়নি। এখন রাত 9টা বাজে। আরমানের নিতে আসার কথা, তাই বকুল অপেক্ষা করছে তার জন্য। বিকেলবেলা অনেকক্ষণ রাইমা আর বকুল মিলে থাকতে বলেছিল, তবে আয়মান থাকেনি। তার নাকি কি কাজ আছে। বকুল একটু পরপর সময় দেখছে, সময় যেন ফুরাচ্ছে না। বকুলের ভাবনার মাঝেই খবর এলো আয়মান চলে এসেছে। বকুল তড়িঘড়ি করে নিচে নামলো। আয়মানকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজকাল কারণেই অকারণে আয়মানের আশেপাশে থাকতে ভালো লাগে। খুব করে চাই সে আয়মান তার পাশে পাশে থাকুক, তার কাছে কাছে থাকুক। বকুল আশাতে আয়মান মিষ্টি একটা হাসি উপহার দিল। সকলের দিকে বিদায় নিয়ে তারা যাবার উদ্দেশ্যে পা বাড়ালো দরজার দিকে। রাতের রাস্তাটা অন্ধকারে ঢাকা। সোডিয়ামের আলোয় আলোকিত চারিদিকে। রাস্তার মানুষজন নেই বললেই চলে। 2-1 মানুষজন দেখতে পাওয়া যায় এই যা। দূরের আকাশে তারাদের দেখা যাচ্ছে। চাঁদের আলো ঠিকরে পড়ছে ধরণীর বুকে। হালকা হালকা বাতাস বইছে। বকুলের অবাধ্য চুলগুলো দোলা দিচ্ছে এদিক ওদিক। এই নির্জন রাস্তায় হেঁটে চলেছে 2 নরনারী। দুজনের চোখ 2 রকম কথা বলছে। একজনের চোখ খুব করে চায় নিজের ভালোবাসার মানুষটা তাকে ভালোবাসুক, তার কথা ভাবুক, তার জন্য হাসুক, তার জন্যই কাঁদুক। আরেকজনের চোখে দেখা যাচ্ছে ভালোবাসার মরণ, ভালোবাসার মানুষটা থেকে দূরে যাবার একটা কল্পনা।
সে চায় না মানুষটাকে ভালোবাসতে, কিছুই তো চায় না। তবুও ভালোবাসা কি চাওয়া পাওয়া মানে? ভালোবাসা তো হুট করেই হয়ে যায়, সেরকম তারও হয়েছে। একদিন হুট করেই প্রেমে পড়েছিল ছেলেটার। এই ঠোঁট পড়া বখাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। ভালোবাসা তো বারণ মানে না, সে তো হুট করেই হয়ে যায়। বাতাসে বকুলের অবাধ্য চুলগুলো উড়ে চলেছে। বকুল হাত দিয়ে চুলগুলো সরালো। আয়মান সামনের দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন বকুল ফুল, আপনার এলোমেলো চুলগুলো আপনাকে অসম্ভব রকম মায়াবী লাগে। চোখের কোণে কাজল লিপটে যাওয়া, চুলগুলো বাতাসের জন্য এলোমেলো হয়ে যাওয়া, এতে আপনাকে ভয়ঙ্কর রকম সুন্দর লাগে বকুল ফুল। কেন এত সুন্দর লাগে বলুন তো? একটু কম সুন্দর লাগলে কি এমন হতো? তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, শোনো বাতাস, তুমি প্রতিদিন থাকো, প্রতিদিন এসো, প্রেমিকার চুলগুলো যত্ন নিয়ে এলোমেলো করে দিয়েছ। আমি প্রেমিক মুগ্ধ হয়ে দেখি। আসবে তো প্রিয় বাতাস? প্রেমিক পুরুষের মুগ্ধতা ছড়াতে তুমি আসবে তো? বাতাস হয়তো উত্তর দিল প্রেমিক পুরুষের কণ্ঠে। হু হু করে একটা দমকা হাওয়া বয়ে গেল চারিদিকে। বকুলের চুলগুলো এলোমেলো হয়ে গেল। আয়মান বকুলের দিকে তাকালো, চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলল, আপনি এই রূপে সবসময় থাকবেন বকুল ফুল। আপনার এই রূপটা ভয়ঙ্কর। আচ্ছা, আপনার চোখের কাজল কেন সবসময় লিপটে থাকে না? চুলগুলো কেন এলোমেলো থাকে না? বকুল কেঁপে উঠল, চোখ দুটি বুঝে ফেলল। অসম্ভব রকম কাঁপুনি হচ্ছে। আয়মানের চোখের দিকে তাকানোর সাহস পেল না। আয়মান হাসল, বকুলের মুখের উপর ফু দিয়ে বলল, প্রেমিকার কি একটু মন গলে না এই প্রেমিকের তরে? প্রেমিক যে প্রেমিকাবিহীন কেঁদে কেঁদে মরে। বকুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আয়মান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, প্রেমিক পুরুষ ভালোবাসা হাতছানা দিয়ে তাহাকে ডাকে, তবু ওকে নিষ্ঠুর প্রেমিকার একটু মন গলে। কেটে গেল প্রায় 2 সপ্তাহ। রাইমার বিয়ে আজ। অনেক জাঁকজমক আয়োজন করেছে আরিয়ানরা। দেশের নামকরা বিজনেসম্যানের বিয়ে বলে কথা। দেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন আরিয়ান। এক নামে তাকে সবাই চেনে। তার বদনাম হলো তার রাগ নিয়ে। সবাই আরিয়ানকে রাগী জেদি আরিয়ান বলেই চেনে। টপ লেভেলের একজন বিজনেসম্যানের বিয়ে কি সাদামাটাভাবে হতে পারে? কখনোই না। রয়েছে অনেক আয়োজন। টপ লেভেলের অনেক ব্যবসায়ী বিয়েতে আসবেন, অনেক গুণী ব্যক্তিগণ আসবেন। রাইমার বাবাও কম যায় না, সেও অনেক বড় করে আয়োজন করেছে। বড় ঘরে মেয়ের বিয়ে হচ্ছে সেভাবেই আয়োজন করেছে সে। বকুল তৈরি হচ্ছে। নীল রঙের একটা সিল্কের শাড়ি পরেছে সে। খুবই সাদামাটা সাজ তার। মাথায় সুন্দর করে হিজাবটা বেঁধে নিল, অপরূপ লাগছে তাকে। সে সেভাবেই আয়মানদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তারাও নিমন্ত্রণ পেয়েছে বিয়েতে। রাইমা তাদেরও খুব প্রিয়। মাঝে মাঝে বকুলের সাথে এই বাড়িতে আসে। রুবাইয়া বেগমের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে যায়। বকুল আয়মানদের রুমের সামনে এসে থামল। দরজাটা হালকা ধাক্কা দিল, অমনি দরজা খুলে গেল। সে আস্তে আস্তে ভেতরে গেল। সিকান্দার বিয়েতে যেতে পারবেন না, তাই স্ত্রী ও ছেলেকে পাঠাবে নিমন্ত্রণ রক্ষা করতে। বকুল সোফায় গিয়ে বসল। কিছুক্ষণ বাদেই রুবাইয়া বেগম শাড়ি ঠিক করতে করতে বের হলো। সে আর বকুল এক শাড়ি পরেছে, সাথে এক হিজাব পরেছে। শাড়িটা আয়মানের পছন্দ করা, নিজে পছন্দ করে কিনেছে তাদের জন্য। হাতে ঘড়ি পরতে পরতে বের হলো আয়মান। নীল রঙের একটা পাঞ্জাবি পরেছে সে, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি। বকুলের হার্টবিট মিস হলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়মানের দিকে, গলা শুকিয়ে কাট কাট। রুবাইয়া বেগম কিছুক্ষণ আগে রান্নাঘরে গিয়েছে কিছু একটা কাজে। বকুল জিভ দিয়ে ঠোঁট ভেজালো, ঢোক গিলল সে। আয়মান এগিয়ে আসছে। বকুলের এভাবে তাকানো দেখে সে হাসল, ভাব নিয়ে চুলগুলো পেছনের দিকে ফেরালো। বকুল লজ্জা পেল, এদিক ওদিক তাকালো সে। আয়মান বকুলের সামনে গিয়ে বলল, আপনি তো খুব খারাপ বকুল ফুল, এভাবে তাকাচ্ছেন কেন? আমার মতে এরকম নিষ্পাপ ছেলের উপর নজর দিচ্ছেন। কাল থেকে নজর ফটে দিতে হবে বলছি। বকুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, ওই তাকাচ্ছি আমি। আরে তাকাচ্ছেন বলছি তো আমি। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে দেখে আপনি না তাকিয়ে থাকতে পারবেন নাকি? আমি তোমার দিকে তাকাচ্ছি না আয়মান। আয়মান অবাক হওয়ার ভান করে বলল, এত বড় মিথ্যে কথা বলতে পারলেন? আমার ছেলেমেয়েরা কি শিখবে আপনার থেকে? তাদের মা যদি এত মিথ্যে কথা বলে? বকুল বিরক্ত হলো। নাকের ডগায় রাগের দেখা মিলল। বিরক্ত মাখা কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই আয়মান বলল, শুনুন বকুল ফুল, আমার ছেলেমেয়েরা আপনার ভালো গুণগুলো যেন না শেখেন, তাকে আপনার খারাপ গুণগুলো শেখাবেন। বকুল বিরক্ত কণ্ঠে বলল, এসব কি ধরনের কথা আয়মান?
আমি তোমার বড়, ভুলে যেও না। আরমান মুচকি হেসেই বকুলের পাশে গিয়ে বসল। বকুলের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে বকুল ফুল, একদম নীলপরীর মতো লাগছে। আমি তো মরে যাচ্ছে, আমাকে একটু বাঁচান বকুল ফুল। শাড়িটা তুমি কিনেছো তাই না? হ্যাঁ, আমার জীবনে দুজন প্রিয় মানুষের জন্য। বকুল আনমনে হলো। আয়মানের চোখের দিকে তাকালো। আয়মান বকুলের দিকে নির্বিঘ্নে তাকানো এখনো। বকুল বলল, আমাকে বিয়ে করার খুব শখ তোমার আয়মান। আয়মান ওপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানালো। বকুল সোফা থেকে উঠে দরজার দিকে যেতে যেতে বলল, কিছু শখ শখই থেকে যায় আয়মান, সেটা যে কখনোই পূরণ হয় না, সেরকম তোমার এই শখটাও পূরণ হবে না আয়মান। শুধু শুধু মিথ্যা আশা করবে না। আয়মান তাকিয়ে রইল বকুলের যাবার পানে। আস্তে করে বলল, আমার বউ তো আপনি হবেন বকুল ফুল। আপনি বিহীন আর কেউ এই জায়গাটা নিতে পারবে না, কেউ না। কিছুক্ষণ আগেই বকুলরা বিয়ে বাড়িতে এসে পড়েছে। বরযাত্রী আসবে একটু পর। রায়মাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। ঘরে আপাতত বকুল, রায়মা আর পার্লারের মেয়েরা ছাড়া আর কেউ নেই। ভারী মেকআপের ভিড়ে রায়মার চেহারা পুরোই বদলে গিয়েছে। একটা ভারী বিয়ের বেনারসি পরানো হয়েছে তাকে। রায়মা বেনারসিটা সামলাতে হিমশিম খাচ্ছে। শরীর জুড়ে রয়েছে ভারী গহনা। রায়মাকে অসম্ভব রকম সুন্দর লাগছে আজ। বকুল আনমনে বসা। কিছুই ভালো লাগছে না তার। নিচের দিকে মাথাটা দেওয়া তার। রায়মার খেয়াল হলো বিষয়টা। সে বকুলকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? রায়মার ধাক্কাতে বকুলের ধ্যান ভাঙল। তাড়াহুড়ো করে রায়মার দিকে তাকালো। রায়মা ভ্রু উঁচিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু হয়নি আমার। তাহলে এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? এমনি বসে আছি। মনমরা হয়ে বসে থাকবো কেন? তুইও না। রায়মা আর কিছু বলল না। সে জানে কিছু বললেও বকুল শুনবে না। হতাশার শ্বাস ফেলল সে। কিছুক্ষণ চুপ করে বকুলের কাঁধে হাত রেখে বলল, আরেকবার ভেবে দেখিস আয়মানের কথা। এরকম ভালোবাসা আর কোথাও পাবি না তুই। তুই যদি আয়মানকে ভালো না বাসিস তাহলে কিছু বলবো না। আর যদি সত্যিই ভালোবেসে থাকিস তাহলে বলবো নিজের ভালোবাসাটাকে এভাবে শেষ করিস না। সমাজ কি বললো এটা ভেবে কেন নিজের ভালোবাসা ত্যাগ করবি? এতে কষ্ট কে পাবে? তুই আর আয়মান, এই তো। সমাজ তো কষ্ট পাবে না। সমাজ 2-3 দিন কথা বলবে, তারপর চুপ করে যাবে। শুধু শুধু নিজেকে কষ্ট দিবি কেন? বকুল অন্যদিকে তাকালো। কিছুক্ষণ ভেবে রায়মার হাত দুটো ধরে বলল, আমি ভালোবাসি আয়মানকে রায়মা, খুব বেশিই ভালোবাসি। আমি আর তাকে কষ্ট পেতে দেব না। আমি আজই বলে দেব আমি তাকে ভালোবাসি। রায়মা হাসল। বকুলের কাঁধে চাপড় দিয়ে বলল, গুড ডিসিশন ইয়ার। বরযাত্রী এসেছে কিছুক্ষণ আগে। তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। বকুল এদিক সেদিক আয়মানকে খুঁজল, তবে কোথাও পেল না। বকুল শেষমেশ না পেয়ে রুবাইয়া বেগমের কাছে জিজ্ঞেস করলো আয়মান কোথায়। রুবাইয়া বেগম বললেন, আয়ানের একটা কল এসেছে, কথা বলতে বলতে সে বাড়ির পিছনে বাগানের দিকে গিয়েছে। বকুলের মনে মনে ভাবলো এটাই সুযোগ আয়মানকে সবটা বলার। বাড়ির পেছনের দিকটা কেউ আসে না, এই সুযোগে সে সবটা বলবে আয়মানকে। বকুল বাগানের দিকে ছুট লাগালো। সাথে সাথে বাগানের চারপাশে বকুল আয়মানকে খুঁজতে লাগলো, তবে কোথাও পেল না তাকে। বকুল বাগানের শেষ মাথায় আসলো, তার পা দুটো থেমে গেল। সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। কাঁপতে লাগলো শরীর। এরকম দৃশ্য দেখবে সে ভাবতে পারেনি। বকুলের দৃষ্টি স্থির হলো, চোখ দুটো বুঝে ফেললো। সাথে সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়লো নোনতা পানি। সে কি ঠিক দেখছে নাকি? এসব কিছু মিথ্যা। এটা কিছুতেই হতে পারে না। বকুল হাঁটু গেড়ে বসে পড়ল। চিৎকার করে উঠল সে, এটা কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না এসব। এসব কিছু মিথ্যা। আমি যা দেখেছি সব মিথ্যা, সবটা। বকুলের চিৎকারে কেঁদে উঠল প্রকৃতি। নিস্তব্ধ বাগানে যেন হঠাৎ করেই বাজ পড়ল। কেঁপে উঠল পুরো বাগান। বকুল কি এমন দৃশ্য দেখলো? আবারও কি বকুলের জীবনে ঝড় আসবে? ওলট পালট হবে সবকিছু? মেয়েটা কি একটু সুখী হবে না? নাকি এক আকাশ পরিমাণ দুঃখ নিয়ে তাকে পৃথিবী ছাড়তে হবে? বকুলের চিৎকারের সামনে দাঁড়ানো নরনারীর দূর দিকে ছিটকে গেল। বকুলের স্ত্রীর দৃষ্টি তাদের দিকে, চোখের কোণে পানি। আরমান ঘাবড়ে গেল। বকুলের দিকে যেতে যেতে বলল, বকুল হাত দিয়ে তাকে থামিয়ে দিল। আরমান ঢোক গিলল, পাশের মেয়েটিকে চলে যেতে বলল। সে ধীর পায়ে গিয়ে বসল বকুলের পাশে। বকুল নিচের দিকে তাকানো, তার খুব কষ্ট হচ্ছে। আরমান কি বলবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে মনে একটু সাহস সঞ্চয় করে বকুলকে বলল, বকুল ফুল, এসব মিথ্যে।
আপনি যে দেখেছেন সব ভুল, বিশ্বাস করুন এসব কিছু মিথ্যে। আপনি প্লিজ কাঁদবেন না। বকুল শূন্য দৃষ্টিতে আয়মানের দিকে তাকালো। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। আয়মান করুণ চোখে তাকিয়ে বলল, বকুল ফুল, বিশ্বাস করুন আমায়, এসব মিথ্যে। একটু আগে আমি কথা বলতে বলতে এখানে আসছিলাম। কথা বলে যেই না ঘুরবো তখন মেয়েটার সাথে ধাক্কা লাগে। আমি শুধু মেয়েটাকে পরের হাত থেকে বাঁচাবো তাই তাকে ধরছিলাম, এর বেশি কিছু না। কথাটা বলেই আয়মান মাথাটা নিচে করে ফেলল। বকুল ঝাঁপিয়ে পড়ল আয়মানের বুকে। আয়মানের বুকে আশ্রয় খুঁজে তুলে ধরল নিজের অভিযোগগুলো। আয়মানের বুকে কিল খুশি দিতে দিতে বলল, তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি। আমি তোকে ঠিক কতটা ভালোবাসি তুই জানিস? তোকে অন্য মেয়ের সাথে দেখলে কষ্ট হয়, আমার খুব কষ্ট। আয়মান মাথায় হাত রাখলো বকুলের। পরম যত্নের সহকারে মাথায় হাত বুলিয়ে দিল। হ্যাঁ জানি তো আমার বকুল ফুল আমায় কতটা ভালোবাসে। খুব ভালোবাসি তোমায় আয়মান, খুব ভালোবাসি। আয়মান হাসল। বকুলকে নিজে থেকে সরিয়ে বলল, বকুল ফুল, আপনি তো দেখছি খুব খারাপ। আমার এই ছোট বুকটা এভাবে দখল করছেন, আমার বুকটা আমায় ফিরিয়ে দিন। বকুল ভ্রুকুচকে তাকিয়ে বলল, তোমার বুকটা আমি দখল করছি আয়মান? অবশ্যই বুঝি তো, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে কি ঠিক থাকা যায়? তাই তো আপনি ঠিক থাকতে পারেননি। বকুল আয়মানের বুকের উপর কিল খুশি দিতে লাগলো। আয়মান খিলখিল করে হাসছে বকুলকে টান দিয়ে নিজের কাছে আনলো। যত্ন সহকারে জড়িয়ে নিল নিজের সাথে। বলল, আমি জানতাম বকুল ফুল আপনি আমায় একদিন না একদিন ঠিকই ভালোবাসবেন। আমি তো এই দিন অপেক্ষা ছিলাম। আপনার ভালোবাসা পাওয়ার জন্য যদি সারা জীবন অপেক্ষা করা লাগতো তাও করতাম। নিস্তব্ধ বাগানে দুজন মানবী বসা। একান্তে কিছু সময় কাটাচ্ছে তারা। এই দিকটায় তেমন কেউ আসবে না এখন। সবাই বিয়ের ওইখানে ব্যস্ত। আয়মানের কাঁধে মাথা রেখে বকুল তাকিয়ে রয়েছে সামনে। আয়মান বকুলের হাতের উপর হাত রাখা। কোনো কথাই বলছে না তারা। নীরবতায় ছেয়ে গেছে চারিদিকে। বকুল ফুল, আপনি কি আমায় সত্যি ভালোবাসেন? বকুল তাকালো আয়মানের দিকে। দুজনের চোখ একে অন্যতে। চোখে চোখে ইশারায় যেন হাজারো কথা বলছে তারা। বকুল আয়মানের প্রশ্নের উত্তর দিল না। আয়মান আবারও বলল, জানেন তো বকুল ফুল, আপনাকে নিয়ে একটা সংসার করার খুব শখ আমার। আমাদের ছোট্ট একটা সংসার হবে, সেখানে থাকবে অনেক অনেক ভালোবাসা আর একটু খুনছুটি। মাঝে মাঝে ঝগড়া হবে আমাদের। আচ্ছা, আমার কি এই শখটা পূরণ হবে না বকুল ফুল? আমাদের কি ছোট একটা সংসার হবে না? বকুল তাকিয়ে রইল আয়মানের দিকে। বকুলের চোখ দুটো চিকচিক করলো। চোখের কোণে ভিড় করলো অশ্রুদানা। বকুল দিক বেদিক ঘুরে আয়মানের বুকে ঝাঁপিয়ে পড়ল। এতদিনের মনের মধ্যে যত ভয় ছিল সব যেন ভুলে গেল এক নিমিষেই। নিজেকে কঠিন আবরণে ঢেকে রাখা মেয়েটাও ভেঙে পড়ল ভালোবাসার মানুষটার কাছ থেকে। দূরে থাকতে পারল না সে। আয়মান বকুলের মাথায় হাত রাখল। সামান্য হেসে বলল, শেষ পর্যন্ত ধরা দিলেন প্রেমিক পুরুষের কাছে, ভালোবাসার কাছে। আপনার কঠিন রূপটা যে বেমানান বকুল ফুল। বকুল সেভাবেই লেপ্টে রইল আয়মানের বুকে। কোনো রকম জবাব দিল না সে। আয়মান হাসল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আকাশ, দেখছো তুমি, আমি পেরেছি। প্রেমিকার হৃদয়ে নিজের নাম লেখাতে পেরেছি। দেখেছো তুমি, সে আমার বুকে ঠাঁই নিয়েছে। আমি প্রেমিক, তাকে বুকে টেনে নিয়েছে। তুমি আকাশ আবার নজর দিও না আমাদের দেখে। নিস্তব্ধ বাগান সাক্ষী রইল যুবক যুবতীর ভালোবাসার। সাক্ষী রইল তাদের প্রণয়ের। সাক্ষী রইল তাদের প্রাপ্তিকর ভালোবাসার। বিয়ে বাড়ি থেকে ফিরেই সকলে জম্পেশ ঘুম দিল। এক ঘুমে রাত পার করে দিল। বকুল খাটে শুয়ে আছে। সকাল 7টা বেজে গেছে। বকুল উঠে বসল। হাই তুলল, বিছানাটা ঠিক করে নিল। ওয়াশরুমে যাবে সেই সময় রুবাইয়া বেগম ঘরে আসলেন। হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, এটা পরে রেডি হয়ে আমাদের বাসায় আয়। বকুল অবাক হলো। শাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথায় একটা কথাই ঘুরছে, হঠাৎ তাকে কেন শাড়ি দিচ্ছে রুবাইয়া বেগম। বকুল অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, হঠাৎ শাড়ি দিচ্ছ কেন আন্টি? বকুলের প্রশ্নে রুবাইয়া হাসল। বকুলের থুতনি ধরে উপরে ওঠালো, বলল, আজ আমি আমার মেয়েটাকে নিজের মতো করে সাজাবো, তাই যা তাদের শাড়ি পরে আয়, আমি অপেক্ষা করছি। বকুল আর কোনো প্রশ্ন করল না। মাথাটা কাত করে সায় জানিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরেই বকুলকে সাজিয়ে যাচ্ছে রুবাইয়া বেগম। সাজ প্রায় কমপ্লিট। রুবাইয়া বকুলের কাঁধে হাত রেখে নিচের দিকে ঘোরালো। কুটিয়ে কুটিয়ে পুরো সাজটা আরেকবার দেখলো। বকুলের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা দেখে নিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। বকুল এখনো বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে।
রুবাইয়া বেগম বকুলের হাত ধরে হাঁটা শুরু করলো। বকুল তাকিয়ে রইল রুবাইয়া বেগমের দিকে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে। রুবাইয়া বেগম বকুলের হাত ধরে তাদের বসার রুমে এসে থামলো। সেখানে উপস্থিত সিকান্দার সাহেব আর দুজন ভদ্রলোক, সাথে একজন যুবক ছেলে। বকুলের মনে কিছু ইঙ্গিত দিচ্ছে। সে একবার রুবাইয়া তো আরেকবার সিকান্দার সাহেবের দিকে তাকালো। মনে মনে ভীষণ রকম ভয় পাচ্ছে সে কাঙ্ক্ষিত কারণটা ভেবে। সিকান্দার সাহেব বকুলকে নিজের কাছে ডাকলেন। বকুল বাধ্য মেয়ের মতো তার পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্রতার বসে সালাম দিল বসা লোক দুটোকে। সিকান্দার সাহেব বকুলের ব্যবহারে সন্তুষ্ট হলো। সন্তুষ্ট হাসি হেসে লোক দুটোকে বলল, এ হলো আমাদের মেয়ে, খুবই ভদ্র আর মেধাবী, অনাথ হলেও যথেষ্ট শান্তশিষ্ট। লোক দুটো হাসটো বকুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তা তো ব্যবহারেই বোঝা যায় আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আর বকুলকে তো 1 বছর আগে থেকেই আমার পছন্দ। তোর কাছে বলতে একটু লেট হলো। আচ্ছা, তাহলে সামনের সোমবার এসে পাকা কথা বলে যাবে। তার আগে বকুল মায়ের অনুমতি নেওয়া লাগবে। বকুল যদি রাজি থাকে তাহলেই এই বিয়েটা হবে। বকুল রাজি থাকলে আমাদেরও কোনো আপত্তি নেই। বকুল চমকে তাকালো। তাকে না জানিয়ে এসব কি হচ্ছে? সে কিভাবে এখন বলবে সে আয়মানকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না? বকুল কি বলবে ভেবে পাচ্ছে না। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবটাই শুনেছে আয়মান। এতক্ষণ অতিথি ছিল বলে কিছু বলেনি। অতিথির সাথে খারাপ ব্যবহার তো করা যায় না। লোকগুলো চলে গেল কিছুক্ষণ আগে। আয়মান এবার সামনে আসলো। বকুলের দিকে তাকিয়ে বলল, আপনি কিছু বলবেন না বকুল ফুল? বকুলের কলিজা শুকিয়ে কাটকাট। বকুল ঢোক গেল, ভীত চোখে তাকিয়ে রইল আয়মানের দিকে। সিকান্দার সাহেব এগিয়ে এসে বললেন, বকুল আবার কি বলবে? যেটা ওনার এখানে বলার প্রয়োজন ছিল। রুবাইয়া বেগম সিকান্দার সাহেব ভ্রু কুচকে তাকালো, বলল, কি বলার প্রয়োজন ছিল? আয়মান তাকালো বকুলের দিকে। বকুল মাথাটা নিচু করে ফেললো। ভয়ে তার সারা শরীর কাটা দিল। আয়মান বলল, উনি এই বিয়ে করতে পারবে না, কারণ আমিও বকুল একে অপরকে ভালোবাসি। মুহূর্তেই ভাঁজ পড়ল। দুজনেই অবাক চোখে তাকালো। সিকান্দার সাহেব আর রুবাইয়া একে অপরের দিকে তাকালো। সিকান্দার সাহেব গম্ভীর কণ্ঠে বলল, তুই কি বলছিস ভেবে বলছিস তো? বকুল কিন্তু তোর থেকে বড়, সেটা ভুলে গিয়েছিস? আমি ভুলে যাইনি বাবা, আমি আর বকুল দুজন দুজনকে ভালোবাসি। এখানে বয়সের ব্যবধান কি আসে যায়? তোরা দুইজন দুইজনকে ভালোবাসলে তো হবে না, সমাজ বলে তো কথা আছে। এ সমাজ তো এটা মানবে না। আয়মানের সহজ সরল উত্তর। সমাজের কথা আমি কবেই পাত্তা দিয়েছি। বকুল শুধু আমার বউ হবে, তুমি মানলেও হবে, না মানলেও হবে। সিকান্দার সাহেব নিজের রাগকে কন্ট্রোল করলো। বকুলের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও? তুমিও কি আইমানকে ভালোবাসো? বকুল মাথা তুলে তাকালো। তার চোখের কোণে পানি। সে করুণ চোখে আয়মানের দিকে তাকালো। আয়মান ভরসা দিল। বকুল মাথাটা নিচু করে উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো সেও এই বিয়েতে রাজি। সিকান্দার সাহেবের আগে কণ্ঠে বলল, আমি এই বিয়ে কিছুতেই মানবো না। সিকান্দার সাহেব কথাটা বেশ রাগী কণ্ঠে বলল। বকুল মাথাটা নিচু করে আছে, চোখে ভিড় করেছে অশ্রুদানা। বকুল জানতো এরকম কিছুই হবে। তার জন্যই এতদিন আয়মানকে ইগনোর করেছে। রুবাইয়া বেগম স্বামীর কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি এসব? বকুল তো খুব ভালো মেয়ে, তাহলে মানবে না কেন? সিকান্দার সাহেবের রাগী সুর ভেসে এলো। সে রুবাইয়া বেগমের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বকুল ভালো মেয়ে হলেও তো হবে না। আমি যখন এই বিয়ে মানবো না বলেছি মানবো না, তাইলে আমার কথা এক বিন্দু নড়চড় হবে না। বকুলের হঠাৎ খুব কান্না পেল। বুকের ভেতর তোলপাড় করা ঝড় শুরু হলো। কলিজাটা এফোর ওফোর করে দিল সিকান্দার সাহেবের কথাটা। বকুল মাথা তুলে আয়মানের দিকে তাকালো। বকুলের দৃষ্টি করুন। আয়মান চোখ দিয়ে ইশারায় টেনশন করতে বারণ করলো। আয়মান সিকান্দার সাহেবের দিকে এগিয়ে গেল। সিকান্দার সাহেবের চোখে চোখ রাখল। কণ্ঠটা দৃঢ় করে বলল, আমি যখন বলেছি আমি বকুলকে বিয়ে করব, মানে করবই। আপনি চাইলেও করব, না চাইলেও করব। আপনি কেন? কেউ আমাকে আটকাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। সিকান্দার সাহেব বিরক্ত চোখে ছেলের দিকে তাকালো। চরম বিরক্ত নিয়ে বলল, আমি এই বিয়ে মানবো না, কিছুতেই না। কেন বাবা? কি দোষ বকুলের যে তাকে মানবে না তুমি? সিকান্দার সাহেব সোজা সাপটা উত্তর দিল, বকুল তো কোনো দোষ নেই, বকুল খুবই ভালো মেয়ে। আমি কেন ওকে মানবো না? তবে ওর মতো একটা ভালো মেয়ের সাথে তোর মতো একটা বখাটের বিয়ে দিব? তুই ভাবলি কি করে? আয়মানের মুখটা চুপসে গেল। সিকান্দার সাহেবের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমি বখাটে বাবা? তা নয় তো কি?
আর তোর সাথে বকুলের বিয়ে দিলে মেয়েটার জীবন নষ্ট করে দিব আমি। বাবা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। সিকান্দার সাহেব পাত্তা দিলেন না আয়মানের কথায়। তিনি সেখান থেকে প্রস্থান করলেও আয়মান বাবার যাবার পানে তাকিয়ে রইল অসহায় চোখে। সিকান্দার সাহেব সিঁড়ি দিয়ে কয়েক ধাপ গিয়েই দাঁড়িয়ে গেল, পেছন ফিরে চাইল না। রুবাইয়া বেগমের দিকে তাকিয়ে বলল, তোমার ছেলেকে বলো 3 দিন পর কথা হবে, বিয়ের দিন তারিখ সেই দিনই ঠিক হবে। আয়মান হাসি মুখে তাকালো বাবার দিকে, ইয়াহু বলে দিল এক লাফ। বকুল মাথা তুলে তাকালো, বকুলের মুখে হাসি, চোখের কোণে পানি। সিকান্দার সাহেব আয়মানের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলল, এভাবে বাদরের মতো না লাফিয়ে কাল থেকে অফিসে জয়েন করো। একটা বেকার ছেলের সাথে আমি আমার বকুল মায়ের বিয়ে দিব না। কাল থেকে অফিসে না গেলে বিয়ে ক্যান্সেল। আয়মানের হাসি হাসি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। সে মুখটা কাঁচামচে করে মায়ের দিকে তাকালো। রুবাইয়া বেগম চোখ দিয়ে ইশারায় বললেন বাবা যা বলেছে তাই করতে। আয়মান দুঃখী মুখ করে তাকালো, বিড়বিড় করে বলল, যেমন মা তেমন বাবা, দুটোই সমান হিটলার। ধুর, ভাল লাগে না কিছু। বকুল আয়মানের রিয়াকশন দেখে মনে মনে হাসত। সদ্য গোসল করে এসে চুল মুছছে রাইমা। শ্বশুর বাড়িতে তার ভালোই কাটছে। শ্বশুর শাশুড়ি সকলেই ভালো অনেক। আরিয়ান তার যথেষ্ট খেয়াল রাখে। এই কয়দিন রাইমা অফিসে যায়নি, তবে আজ যাবে বলে ভেবে নিয়েছে মনে মনে। পেছন থেকে দুটি সবল হাত জড়িয়ে ধরল রাইমাকে, কাঁধে মাথা রাখলো। রাইমা কেঁপে উঠল। এই কয়দিন এই ছোঁয়াটার সাথে সে অনেক পরিচিত, তবুও অনেক কাঁপুনি হয় তার। শিউরে ওঠে সে। আরিয়ান রাইমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, এখনো তোমার কাঁপুনি কমেনি রাইমা? এত কাঁপাকাঁপি করলে রোমান্স করবো কবে? রাইমা লজ্জায় মাথাটা নিচু করে ফেলল, কণ্ঠটা খাদে নামিয়ে বলল, অসভ্য। আরিয়ান হাসল। রাইমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, আমি তো অসভ্যই, তোমার প্রেমে আমি অসভ্য। কি জাদু করেছো রাইমা? এই রাগী মানুষটাকে তোমার প্রেমে ফেলে দিলে কিভাবে? সে এখন তুমি ছাড়া যে কিছু বোঝে না। রাইমা লাজুক হাসল। আরিয়ানের দৃষ্টিতে দৃষ্টি মেলালো, থমকে গেল চোখ দুটি। আরিয়ানের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, সত্যি এত ভালোবাসেন আমায়? আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? আরিয়ান রাইমার কোমর জড়িয়ে কাছে টেনে নিল, বলল, কে বলেছে তুমি যোগ্য নও? আর তোমাকে আমি কতটা ভালোবাসি সেটা যদি বুঝতে রাইমা। রাইমা নিজেকে ছাড়িয়ে নিল, একটু দূরে গিয়ে দাঁড়ালো, অভিমানী কণ্ঠে বলল, আপনি আমায় কচু ভালোবাসেন। সেদিন অফিসে আমায় বকেছেন, আমি কিন্তু কিছুই বলিনি। আরিয়ান হু হু করে হেসে উঠল। রাইমার মাথায় চাটি মেরে বলল, ইডিয়েট, সেদিন কোনো বকেছি সেটা যদি বুঝতে। তুমি আকাশের সাথে হেসে হেসে কথা বলছিলে, তাই রাগ লাগছিল খুব, তাই তোমায় বকেছি। বকেছেনই তো, সেটা যে কারণেই হোক না কেন, আমি আপনার সাথে কথা বলবোই না আর। কথাটা বলেই রাইমা হাঁটা শুরু করলো। আরিয়ান পেছন থেকে রাইমার হাত দুটো ধরলো, এক ঝটকায় রাইমাকে নিজের কাছে নিয়ে আসলো। রাইমার চোখের সামনে চুল এসে পড়লো। আরিয়ান যত্ন নিয়ে সেগুলো পেছন দিকে ফিরিয়ে দিতে দিতে বলল, মাই ডিয়ার লাভ, কি খুব রাগ করেছে? কি করলে মহারানীর রাগ ভাঙবে? রাইমা অভিমানী কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। তা বললে তো হবে না রাইমা। আচ্ছা যাও, আজকে সারাদিন তোমার জন্য দিলাম। শহরের আনাচে কানাচে আজ আমরা ঘুরবো। শহরে শহরে প্রেম বিলিয়ে দিব আমরা। মহারানী কি এবার খুশি? রাইমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, খুব 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 খুশি। বকুল অফিসে যাবে বলে বেরোলো। আজকে অফিসে অনেক কাজ তার। আরিয়ান ফোন ধরে জানিয়েছে সে আর রাইমা কেউ যেতে পারবে না আজ, তাই তাদের কাজটাও তাকে করতে হবে। তাই বকুল তাড়াতাড়ি বেরোলো, নয়তো ফিরতে ফিরতে রাত হবে। বকুল গেট বেরোলো বলে পা বাড়ালো, ঠিক তখনই পেছন থেকে আয়মান ডেকে উঠল। বকুল পিছন ফিরে তাকালো, মুহূর্তেই সেখানে হা হয়ে তাকিয়ে রইল বকুল। আয়মানকে সবসময় অগোছালোভাবে দেখেছে বকুল, কখনো গোছালোভাবে দেখা হয়নি তার। ওই অগোছালো ছেলেকে আজ পরিপাটিভাবে এত সুন্দর লাগবে কে ভেবেছে? বকুলের দৃষ্টি স্থির হলো, মুগ্ধ হলো চোখ। আয়মান সামনে এগিয়ে বকুলের চোখের সামনে তুড়ি বাজালো। বকুল চমকে উঠল, ধ্যান ভাঙল তার। আয়মান বলল, বকুল ফুল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি ভীষণ সুন্দর লাগছে? একটু সুন্দর লাগছে না তোমায়? আয়মান অন্যদিকে ফিরে হেসে বলল, তাহলে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো নজর লাগবে, এইভাবে নজর দেবেন না বলে দিলাম। আমার বউ বিয়ের আগে বিধবা হোক আমি চাই না।
আমার তোমার দিকে নজর দিতে বইই গেল। বুঝি বুঝি, সবই বুঝি। আপনি আজকাল আমার দিকে কেমন কেমন করে তাকান। দয়া করে আমার দিকে তাকাবেন না। আমার মিষ্টি একটা বউ আছে, সে খুব কষ্ট পাবে। আমি আমার খুব ভালো স্বামী, বউকে কষ্ট পেতে দিব না। বকুল শব্দ করে হেসে উঠল। আয়মানের নাকটা টেনে দিয়ে বলল, তোমার বউ কষ্ট পেলে আমার কি বলো তো? আমি তো আর কষ্ট পাবো না, আর আমি নিজেকে ছাড়া কারো কথা ভাবি না। আয়মান বকুলের দিকে এগিয়ে গেল, বকুলের মুখের দিকে ঝুঁকে গেল। বকুল মাথাটা পিছিয়ে নিল। আয়মান বলল, একটু আমার কথাতে ভাবতে পারেন বকুল ফুল? বকুল আয়মানকে ধাক্কা দিয়ে বলল। তোমার কথা ভাবতে আমার বইই গেছে। আয়মান হাসল, বকুলের দিকে তাকিয়ে মিষ্টি সুরে বলল, শোনো প্রেয়সী, তোমার মনে এই প্রেমিকের একটু ঠাঁই দিও। আমি নামক মানুষটার নাম তোমার হৃদয়ে লিখো। গোধূলি বিকেল, শহরের রাস্তাঘাট যেন ব্যস্ততায় ঘেরা। ঘরের মেয়েরা ছাদে বসে আড্ডায় মেতে ওঠে। শিকদার বাড়ির সকলেই ব্যস্ত আলোচনায়। বসার রুম জুড়ে রয়েছে মানুষজনের ভিড়। আয়মানের ফুপা ফুপি মামা মামি সকলেই উপস্থিত আলোচনায়। বকুল মাথা নিচু করে বসে আছে, তার সামনের সোফায় বসে আছে আয়মান। আর চোখে মাঝে মাঝেই বকুলের দিকে তাকাচ্ছে সে। বকুল লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। বকুলদের পাশের সোফায় বসে আছে আয়মানের ফোপা ফুপি। ফুপার মুখটা গম্ভীর। এই বিয়েতে সে মেনে নিতে পারেনি, সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। তাদের পাশেই বসা সিকান্দার সাহেব, আয়মানের পাশে বসা আয়মানের মামা মামি, বকুল আর রুবায়া বেগম পাশাপাশি বসা। সিকান্দার সাহেব গলা খাঁকড়িয়ে বলল, আইমান যখন বকুল মাকে পছন্দ করে তাহলে এই বিয়েটা দিতে আমার কোনো আপত্তি নেই। তোমরা কি বলো সবাই? আয়মানের মামা মামির মুখে হাসি ফুটে উঠল। তারা বরাবরই ভদ্র ফ্যামিলির মানুষ, অন্যকে আপন করে নেওয়ার নিদারুণ চরিত্র তাদের মধ্যে রয়েছে। আয়মানের ফুপি চোখ মুখ কুচকে তাকালো ভাইয়ের দিকে, প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, তুমি কি ভেবে বলছো ভাইজান? মানলাম আয়মান বকুলকে পছন্দ করে, তাই বলে একটা এতিম মেয়েকে বাড়ির বউ করবে? না আছে বংশ পরিচয়, তার উপর বয়সে বড় একজন। বকুলের কলিজা ছড়াত করে উঠল, চোখ দুটো ভিজে উঠল সাথে সাথে। সে যে জানতো এরকম কিছু শুনতে হবে তাকে। আয়মান রেগে গেল ফুপির ওপর। ফুপি তার কাছের একজন মানুষ, সবসময় তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। তার কোনো সন্তান নেই, তাই তো ভাইয়ের ছেলেকে নিজের ছেলের মতো করে কাছে টেনে নিয়েছে। আর বকুলকে তার ফুপিও খুব ভালোবাসে। আজ তাকে এভাবে বলবে ভাবতে পারেনি কেউ। আয়মান নিজের হাত মুষ্টিবদ্ধ করল। রাগটাকে যতটা সম্ভব কন্ট্রোল করলো। ফুপির সামনে বড় গলায় কথা বলতে পারবে না সে, তাই সে নরম কণ্ঠে বলল, আমি বকুলকে ভালোবাসি, তো এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই। আশা করি আর কারো কোনো সমস্যা থাকার কথা না। সিকান্দার সাহেব বোনের দিকে তাকিয়ে বলল, আমারও কোনো আপত্তি নেই। তোর কি সমস্যা আমি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, সে এতিম তো কি হয়েছে? সে আমাদের মতোই মানুষ, তাই না? তো কি হয়েছে ভাইজান? মানুষ বলে কি এতিম মেয়েকে বাড়ির বউ করবে? আমাদের পরিবারের একটা সম্মান আছে। এই মেয়ে কোন দিক দিয়ে আমাদের আয়মানের যোগ্য বলো তো? এই মেয়েকে আমি কিছুতেই আমাদের বাড়ির বউ বলে মানব না। আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে দিব না। বকুল এবার মাথা তুলে তাকালো। এতক্ষণ সব কিছু সহ্য করেছিল সে, তবে এখন আর পারল না। আত্মসম্মান আঘাত হানল খুব। বকুলের কণ্ঠ তেজি হলো, বলল, হ্যাঁ ফুপি, মানছি আমি এতিম, কিন্তু সেটা কি আমার দোষ বলুন তো? আমি কি ইচ্ছে করে এতিম হয়েছি? এদিকে আমার কোনো হাত আছে বলতে পারেন? আর যোগ্যতার কথা বলছেন, যোগ্যতা কিন্তু আমার কম নেই, আমাদের থেকে বেশিই আছে। দেশের নাম করা অফিসের কর্মচারী আমি, বেতনও অনেক ভালো। নিজের খরচ বাদেও 10 জনের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে। সেখানে আয়মান একজন বেকার। হ্যাঁ, তার বাবার অনেক টাকা আছে, সেটা তো তার টাকা না। সেই দিক থেকে হিসেব করলে আয়মানের থেকে যোগ্যতা আমার 1000 গুণ বেশি। কিছুক্ষণ থামলো বকুল, আয়মানের দিকে আর চোখে তাকালো, তারপর আবার বলা শুরু করলো, আর বয়সের কথা বললে বলবো, আপনার যদি এতই সমস্যা থাকে আমার বয়স নিয়ে, তাহলে বলবো এই বিয়েটাই এখানে স্থগিত করা হোক। কাউকে কষ্ট দিয়ে আমি সুখী হতে চাই না। সবার মধ্যেই নীরবতা বিরাজমান। সকলে মাথা নিচু করে তাকিয়ে আছে নিচের দিকে। বকুলের কথাগুলো তাদেরকে আঘাত করেছে খুব। একইভাবে ক্ষোভ জন্ম নিয়েছে আয়মানের ফুপির ওপর। নীরবতার মাঝে হঠাৎই শব্দ করে হেসে উঠল আয়মানের ফুপি। এই সময়টাতে তার হাসিটা যেন বেমানান। সকলে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। সে হাসিটাকে কোনো মতে থামিয়ে বলল, তোমরা আমাকে কি চেনো না?
আমি এভাবে কথা বলতে পারি? তোমরা ভাবলে কি করে আমাকে তোমাদের এতটা খারাপ মনে হয়? বকুল তো আমারও খুব প্রিয় ছিল, ওকে মেনে নিব না কেন আমি? সকলের বিস্মিত চোখ। বকুল পানি ভেজা চোখ দুটো নিয়ে তাকিয়ে রইল ফুপির দিকে। সিকান্দার সাহেব বিস্মিত কণ্ঠে বলল, তাহলে এতক্ষণ এগুলো কি ছিল? আমি অভিনয় করেছিলাম ভাইজান, আর আমাদের বাড়ির বউকে পরীক্ষা করে নিচ্ছিলাম সে কতটা প্রতিবাদী। বকুলকে তো আমার খুব পছন্দ। বকুল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ফুপিকে। এই মানুষটা তার বন্ধুর মতো, যখনই সে এই বাড়িতে আসে সারাক্ষণ বকুলের সাথে আড্ডা দেয়। তার মুখে এরকম কথা শুনে বকুলের খুব খারাপ লাগছিল। বকুল ফুপিকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি বলছো ফুপি? পাগলি, আমি কেন মিথ্যা বলবো? আমি তো তোমাকে খুব ভালোবাসি, আর তোকে মেনে নিব না? তোর মতো মেয়ে আমি কোথায় পাবো বলতো? সকলের মুখে হাসি ফুটে উঠল। বকুল উঠে বসলো নিজের জায়গায়। গুরুতর আলোচনা চলল। শেষমেশ আলোচনা শেষে ঠিক হলো সামনের মাসের 12 তারিখ তাদের বিয়ের অনুষ্ঠান হবে। বকুল লজ্জায় মাথাটা নিচু করে ফেললো। শেষমেশ পূর্ণতা পাবে তাদের ভালোবাসা। হিমশীতল হাওয়া বইছে চারিদিকে। বকুলের চুলগুলো বাতাসের তালে তালে দুলে উঠছে। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার শরীর। বকুল হাত দুটো ভাঁজ করে তাকিয়ে আছে দূর আকাশ পানে। দুই একটা তারা দেখা যাচ্ছে আকাশে। দূরে কোথাও থেকে ভেসে আসছে রবীন্দ্র সঙ্গীত। বকুল মনোযোগ দিয়ে গানটা শুনল। রবীন্দ্রসঙ্গীত তার খুবই প্রিয়। মাঝে মাঝে সে রবীন্দ্রসঙ্গীত শোনে। হঠাৎ দূরের গানটা থেমে যায়। বকুলের ধ্যান ভাঙল, একটু নড়ে চড়ে উঠল সে। ঠোঁট দুটো নেড়ে মিষ্টি কণ্ঠে গেয়ে উঠল, সখী ভালোবাসা কারে কয়, সে যে কেবলই যাতনাময়। চাঁদের দরজায় দাঁড়িয়ে বকুলের মন মাতানো কণ্ঠে গাওয়া গান শুনল আয়মান। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বকুলের দুল খাওয়া চুলের দিকে। পেছন থেকে ছবি তুলে নিল কয়েকটা। বকুলের গাওয়া গানটা থেমে যায়। আয়মান ধীর পায়ে এগিয়ে যায় বকুলের দিকে। বকুলের পেছনে গিয়ে দাঁড়ায় শব্দহীনভাবে। বকুলের ফোপানো সুর ভেসে এলো। হয়তো কান্না করছে মেয়েটা। একটু পরপর কেঁপে কেঁপে উঠছে তার শরীর। আয়মান বকুলের পাশে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি দূর আকাশের দিকে রেখে বলল, জ্যোৎস্নার মতো মানুষটার মুখে আজ অমাবস্যা কেন বকুল ফুল? এই চাঁদ, আমার পৃথিবীর চাঁদের আজ মন খারাপ কেন? তার চোখে সমুদ্র কেন? শোনো চাঁদ, তাকে বলে দিও তার মুখে অন্ধকার মানায় না। তার মুখে যে হাসিটা মানায়, তবুও কেন সে বিষয়টাকে বরণ করে নেয়? বকুল কোনো কথা বলল না। চুপচাপ নিশ্চুপভাবে মাথা রাখলো আয়মানের কাঁধে। আয়মান বকুলের হাত দুটি ধরল, তাকিয়ে রইল দূরে। অজানা কত কথাই অজানা রয়ে যায়। নিশ্চুপভাবে কত না বলা কথাই বোঝানো যায়। আয়মান বকুলের হাতটা সামনে ধরল, ঠোঁট ছুঁয়ে দিল তার নরম হাতে। বকুল কেঁপে উঠল, শরীর যেন বিদ্যুৎ ছুটে গেল। বকুল চোখ দুটো বুঝে ফেললো। চাঁদের আলো সাক্ষী রইল তাদের ভালোবাসার। প্রেমিক প্রেমিকার এক চিলতে ভালোবাসার সাক্ষী রইল গোটা পৃথিবী। ভালোবাসাটা এক অন্যরকম অনুভূতি, আর তার পূর্ণতা পাবারও অনুভূতি ভিন্ন, অন্যরকম আনন্দ। শিকদার বাড়ির সকলে সেই আনন্দের যেন মেতেছে। হই হুল্লোড় পরিপূর্ণ যেন পুরো বাড়িময়। রুবাইয়া বেগমের যেন খুশি ধরছেই না। পছন্দের মেয়েকে ছেলের বউ হিসেবে পাবে, সেটা কম কিসে। রুবাইয়া বেগম বাড়িময় ঘুরে ঘুরে কাজ করে চলেছে। আজ থেকে তারা বিয়ের কেনাকাটা করা শুরু করবে। রুবাইয়া বেগম রেডি হয়ে নিচে চলে আসলো। ছেলেকে উচ্চ শব্দে ডাকা শুরু করলো। তার ডাক শুনে আয়মান বিরক্ত হলো প্রচুর। বিরক্তি নিয়ে নিচে নামতে নামতে বলল, এভাবে যাচ্ছ কেন আম্মু? কি হয়েছে? এভাবে ডাকছিস কেন জানিস না? আমাদের আজ বিয়ের কেনাকাটা করতে যাবার কথা, তোর মনে আছে তো? আয়মান সোফায় বসতে বসতে বলল, আমি তো রেডি আম্মু। দেখো তোমাদের হবু বৌমা রেডি নাকি? রুবাইয়া বেগম এবার তেতে গেলেন। আয়মানকে বকতে বকতে বলল, তোকে সেগুলো ভাবতে হবে না, আমি যাচ্ছি বকুলকে ডেকে আনি। কথাটা বলেই রুবাইয়া বেগম চলে গেল। আয়মান মাথাটা নিচু করে হেসে ফেললো। চুল হাত দিয়ে পেছন দিকে ঠেলে দিয়ে বলল, আর মাত্র কিছুদিন বকুল ফুল, তারপর আপনি আমার হবেন, শুধু আমার হবেন। কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। বকুল রেডি হচ্ছে। বোরখাটা পরে হিজাবটা শুধু পরতে যাবে, ঠিক সেই সময় হাজির হলো রুবাইয়া বেগম। রুমে ঢুকতে ঢুকতে বলল, বকুল মা, তোর হয়েছে, আমাদের তো যেতে দেরি হয়ে যাবে। বকুল পিছন ফিরে চাইলো। রুবাইয়া বেগমকে দেখে তার ঠোঁট দুটো প্রশস্ত করে হাসল। বলল, এই তো আন্টি, হয়ে গেছে প্রায়, হিজাবটা আটকালেই হয়ে যাবে। রুবাইয়া বেগম রুমের ভেতর ঢুকলো।
বকুলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এই আন্টি কিসের রে? মা বলতে শেখ। এবার থেকে মা বলে ডাকবি আমায়। তুই তো আমার মেয়ে। বকুলের চোখ দুটো ছলছল করে উঠল। ভেতরটায় শীতল হাওয়া বয়ে গেল। রুবাইয়া বেগমকে জড়িয়ে ধরল, সাথে সাথে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আমি আজ থেকে তোমায় মা বলে ডাকবো। তুমিই আমার মা। আমার যে মা ডাকার খুব শখ ছিল, এখন থেকে তুমিই আমার মা। রুবাইয়া বেগম বকুলের মাথায় হাত রাখলো, বলল, হ্যাঁ, আমিই তোর মা। এখন তাড়াতাড়ি রেডি হ। বকুল মাথা নাড়িয়ে সায় জানিয়ে রেডি হওয়া শুরু করলো। রাইমা মুখ গোমরা করে বসে আছে। অনেক কয়বার সে আরিয়ানকে তার সাথে যেতে বলেছে, কিন্তু আরিয়ান রাজি হয়নি। প্রত্যেকবার রাইমাকে না বলে দিয়েছে। রাইমাও যাবে বকুলদের সাথে মার্কেটে, কিন্তু আরিয়ান যেতে রাজি হচ্ছে না। তাই তো রাইমা মুখ ফুরিয়ে বিছানায় বসে আছে। আরিয়ান অফিসের জন্য রেডি হচ্ছে। রেডি হবার ফাঁকে ফাঁকে আর চোখে রাইমার দিকে তাকাচ্ছে। আরিয়ান চুলটা আঁচড়িয়ে রাইমার দিকে এগিয়ে গেল। রাইমার পাশে বসলো। রাইমা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরিয়ান হাসতো অল্প। রাইমার কাঁধে হাত রাখলো। রাইমাকে নিচের দিকে ফিরিয়ে বলল, কি হয়েছে? এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? রাইমা আরিয়ানের হাতটা ছাড়িয়ে নিল। কোনো কথা বলল না। আরিয়ান বলল, থাকো, আরো গাল ফুলি সুন্দরই লাগছে, একদম টমেটোর মতো লাগছে। ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। হাসো, একটু খেয়ে ফেলি। রাইমা রাগী চোখে তাকিয়ে বলল, আপনি আমাদের সাথে যাবেন না কেন? বকুল কত করে বলল, গেলে কি খুব বেশি সমস্যা হতো? হ্যাঁ, সমস্যা হতো মহারানী। তুমি বহল দুজনে ছুটিতে আসো। এখন যদি আমি ও না যাই তাহলে তো ব্যবসা শেষ হয়ে যাবে। তাই আজ আপনারাই যান, আমি না হয় অন্য কোন দিন যাব। রাইমার মন তবুও গড়ল না। সে অভিমানী কণ্ঠে বলল, বকুলের সামনে আমাকে ছোট না করলেই হয় না? ও কি ভাববে বলুন তো? আরিয়ান রাইমার গাল দুটো টেনে দিয়ে বলল, সে চিন্তা আপনাকে করতে হবে না। আমি বকুলকে ফোন করে জানিয়ে দিয়েছি আপনি যেতে পারেন। রাইমা মন গড়ল। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, ঠিক আছে। সিকান্দার বাড়ির সকলেই ফিরেছে কিছুক্ষণ আগেই। সারাদিন এই দোকান সেই দোকান করে করে তারা প্রায় ক্লান্ত। সবচেয়ে দামি দামি জিনিস কেনা হয়েছে বকুলের জন্য। কোনো কিছুই এই কমতি রাখেনি সিকান্দার সাহেব। আজকাল আয়মানও অফিসে যায়, নিজেই এখন ব্যবসার হাল ধরেছে। সিকান্দার সাহেব ব্যাপারটায় খুব খুশি হয়েছেন। এবার তার অবসরের সময় ঘনিয়ে এলো। এবার সে শান্তি মনে অবসর নিতে পারবে। আয়মান পরিশ্রান্ত শরীরটা সোফায় এড়িয়ে দিল। কপালে হাত দিয়ে চোখ দুটো বুঝে ফেললো। শরীরের সকল ভর সোফার উপর ছেড়ে দিল। বকুল পাশে গিয়ে দাঁড়ালো। আয়মানের পাশে বসে বলল, তোমার কি শরীর খারাপ করছে আয়মান? আয়মান কপাল থেকে হাতটা সরালো। বকুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা হাসি দিয়ে বলল, এখন থেকে যে আমার সেবা করতে চাইছেন বকুল ফুল, বাহ ভালো তো। এখন থেকে অভ্যাস করেন, বিয়ের পর তো আমার সেবা করেই কাটাতে হবে। বকুল ভ্রু কুচকে তাকালো আয়মানের দিকে। তেড়ে গিয়ে তার চুলগুলো টেনে ধরলো। রাগী কণ্ঠে বলল, জামাইয়ের সেবা করা লাগবে আমার। তোমার সেবা করবে কে শুনি? তুমি আমার সেবা করবে, ওকে? বুঝতে পেরেছো? আয়মান কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এভাবে মারছেন আমায়? এখনই স্বামীর উপর এত নির্যাতন, এটা কিন্তু ঠিক না। ঠিক না বেঠিক সেটা কি তুমি আমায় শিখাবে নাকি? শোনো, তোমার থেকে আমি বেশি জানি ঠিক বেঠিক। আয়মান বকুলকে টেনে নিজের পাশে বসিয়ে দিল। বকুলের দিকে একটু চেপে বসে বলল, আর মাত্র কিছুদিন বাকি বকুল ফুল, তারপর থেকে আপনি আমার বউ হয়ে যাবেন। আপনার উপর শুধু আমার অধিকার থাকবে। বকুল মাথাটা নিচু করে ফেলল। শরীরে যেন শীতল হাওয়া বয়ে গেল। আয়মান হাসলো কিছুক্ষণ। তারপর সেখান থেকে উঠে চলে গেল নিজের রুমে। বকুল এখনো মাথাটা নিচু করে রয়েছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবে সে। আচ্ছা, এই পৃথিবীটা এত সুন্দর কেন? পৃথিবীর প্রত্যেকটা জিনিস আজ এত সুন্দর কেন? শিকদার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। বকুলের ইচ্ছা অনুযায়ী তেমন কোনো আয়োজন করা হয়নি। বকুল চায় না তার বিয়েটা বড় করে হোক। তাই তো অল্প কিছু আত্মীয় দাওয়াত দেওয়া হলো। আয়মানদের সকল কাছের আত্মীয়দের নিমন্ত্রণ করা হলো। বকুলের পক্ষ থেকে রাইমার পরিবার আর অফিসের কলিগ, এতিমখানার বাচ্চাদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে। বাচ্চারাও আনন্দের সহিত তাদের বকুল আপার বিয়ে খেতে এসেছে। বকুল সাজাতে কিছুক্ষণ আগে পার্লার থেকে লোক এসেছে। তারা বকুলকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আয়মান বর সাজে বসে আছে। তার পাশে আরিয়ান বসে আছে। আয়মান মুখটা কালো করে বসে আছে। আরিয়ান আয়মানের দিকে তাকিয়ে বলল, ভাই, এত নার্ভাস হচ্ছেন কেন? আয়মান ভীত চোখে তাকিয়ে বলল, নার্ভাস হব না? কি বলছেন ভাই? জীবনে প্রথমবার বিয়ে করছেন,
আগে 2-3 বার বিয়ে করলে তো অবাক কথা। আমার হাত পা কাঁপতেছে। আরিয়ান আবার অবাক হবার ভান করে বলল, আপনি কি আরও 2-3টা বিয়ে করে এই বিয়েটা করতে চাচ্ছেন নাকি? আয়মান ব্যস্ত কণ্ঠে বলল, আরে না না, আমি সেভাবে বলি নাই। আসলে প্রথমবার বিয়ে করছি তো, তাই একটু নার্ভাস লাগছে। আরে আরমান সাহেব, এত চিন্তা করছেন কেন? বিয়ে করাটা ঠিক বিষয় নাকি? ফটাফট কবুল বলে টুকুস করে বাসর ঘরে ঢুকে যাবেন। 1 বছরের মধ্যে একটা সন্তান হয়েই নেবেন, শেষ ঝামেলা। আপনি যেভাবে ভাবছেন ততটা সহজ না। আপনার বউ তো আমাদের মতো রাগি না। আরিয়ান আয়মানের পিঠে চাপড় দিয়ে বলল, চিল বড়, এত চিন্তা করো না। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ আগে। আত্মীয়রা চলে গিয়েছে কিছুক্ষণ আগে। বকুল আয়মানের রুমে বসে আছে। আয়মানের আসার নাম বন্ধই নেই। বকুল কিছুক্ষণ রুমের ভেতর পায়চারি করল। দরজা খোলার শব্দে বকুল দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো আয়মান, মুখে তার হাসি লেপ্টে রয়েছে। আয়মান এগিয়ে এলো বকুলের কাছে। বকুল মাথাটা নিচে নামিয়ে নিল। আয়মান বকুলের সামনে একটা ব্যাগ ধরল। বকুলের দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, এখানে একটা শাড়ি আছে বকুল ফুল, তাড়াতাড়ি পরে আসেন। বকুল ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি আছে এটায়? আমি এখন পরবো কেন? আপনি একটু বেশি কথা বলেন বকুল ফুল, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন। বকুল কিছুক্ষণ সন্দিহানভাবে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। প্রায় 30 মিনিট পর সে বের হলো। তার পরনে একটা সাদা শাড়ি। বকুল শাড়ির কুচিটা ঠিক করতে করতে বের হলো। রুমের ভেতরে আয়মান দাঁড়িয়ে আছে, তার পরনেও সাদা পাঞ্জাবি। বকুল অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। আয়মানের চোখের পলক পড়ছে না। আয়মান এগিয়ে গেল বকুলের দিকে। বকুল 2 কদম পিছিয়ে গেল। আয়মান বকুলের দিকে ঝুঁকে গেল, বলল, আপনাকে খুব সুন্দর লাগছে বকুল ফুল, আমি তো চোখ ফেরাতেই পারছি না। বকুল চোখ দুটো বুঝে ফেলল। আয়মান বকুলের হাত ধরে একটানে তাকে নিজের কাছে নিয়ে আসলো। আয়নার সামনে দাঁড় করালো। চুলগুলো ছেড়ে দিল সে, নিজ হাতে সাজিয়ে দিল বকুলকে। চুলে সাদা ফুল দিল বকুল, এখনো সেখানেই দাঁড়িয়ে। আয়মান পেছন ফিরে বকুলকে জড়িয়ে ধরে বলল, যাবেন বকুল ফুল? এত রাতে কোথায় যাব? গেলে জানতে পারবেন বকুল ফুল। কথাটা বলেই আয়মান বকুলের হাত ধরে নিয়ে গেল। গেট দিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ল। অন্ধকার রাস্তায় হেঁটে চলেছে দুজন মানব মানবী। পুরো রাস্তায় ফাঁকা রয়েছে, চাঁদের আলো পড়ছে রাস্তায়। অল্প অল্প বাতাস বইছে। চারদিকে মানুষজনের দেখার নামও নেই। রাত প্রায় 1টা বাজে। অন্ধকার রাস্তায় শুভ্র রঙে সেজেছে আজ তারা। সাদা পোশাকে অদ্ভুত রকম ভালো লাগছে। বকুলের হাত আয়মানের হাতে মুঠোয়। দুজনেই হেঁটে চলেছে নিরিবিলি রাস্তায়। বকুলের চোখ আজ খুশিতে চিকচিক করছে। আয়মান হঠাৎ করে দাঁড়িয়ে গেল, হাত দুটো দুদিকে ছড়িয়ে দিয়ে বলল, দেখো পৃথিবী, আমরা আজ এক হয়েছে। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। তোমরা খুশি তো? আজ থেকে সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার স্ত্রী। আমি তাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বকুল পেছন থেকে জড়িয়ে ধরো আয়মানকে। আয়মান আঁকড়ে ধরো বকুলের হাত দুখানা। গোটা পৃথিবী তাদের খুশিটা, তাদের আনন্দটা দেখলো। সাক্ষী রইল এই আলো, এই বাতাস, এই ধরনী। সবাই বলে ভালোবাসা নাকি অনেক কষ্টের। ভালোবাসায়ও সুখ হয় যদি সেই ভালোবাসায় পূর্ণতা পাওয়া যায়। সমাপ্ত।